গতিবিদ্যাতে যেটা তোমাদের সবচেয়ে বেশি ঝামেলায় ফেলায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ বা লেখচিত্র। তো এই লেখচিত্রগুলো বেসিক্যালি বেগ, ত্বরণ, সরণ, মন্দন বা হচ্ছে আমরা যদি বলি দূরত্ব, সময়, এই জিনিসগুলোর মধ্যে হয়ে থাকে। তো আমরা এখন যত ধরনের গ্রাফ আছে, যত ধরনের ঝামেলা আছে, সবগুলো এক নিমেষে শেষ করার চেষ্টা করব। বাট আমাদের এই যে লেকচারটা এটা হবে টোটালি অবস্থান ভার্সেস সময় কিংবা সরণ ভার্সেস সময় গ্রাফটাকে কেন্দ্র করে। দ্যাট মিনস তুমি এমন কিছু গ্রাফ আঁকবে যে গ্রাফের মধ্যে শুধুমাত্র সরণ থাকবে এবং সময় থাকবে, অথবা ডিস্টেন্স বা দূরত্ব থাকবে এবং সময় থাকবে। তো প্রথমে আমরা দেখে ফেলি যে বিভিন্ন ধরনের লেখচিত্রের মধ্যে লেখের ঢালটা আসলে কি বা স্লপটা আসলে কি। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা অ্যাক্সিস এঁকেছি যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আমি যদি নাম দিই, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এবং আমি যদি একটা নির্দিষ্ট সরলরেখা এখানে আঁকি, খেয়াল করে দেখো এই সরলরেখাটা কিন্তু আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস বা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে একটা নির্দিষ্ট কোণ থিতা তৈরি করে আছে। এবং আমি যদি এই সরলরেখার বাদে আরেকটা সরলরেখা যদি আঁকি, তাহলে খেয়াল করবে এটা কিন্তু একটু বেশি পরিমাণ কোণ তৈরি করে আছে। এটা যদি থিতা 1 হয় এবং এই কোণটা যদি থিতা 2 হয়, তাহলে খেয়াল করে দেখো এখানে আসলে থিতা 2টা থিতা 1-এর চেয়ে একটু বেশি বড়। এবং যখন তুমি থিতার মানটা একটু চেঞ্জ করছো, তখন কিন্তু আমাদের সরলরেখার পজিশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রথম সরলরেখার তুলনায় দ্বিতীয় সরলরেখাটাকে কিন্তু একটু খাড়া মনে হচ্ছে, মানে একটু উঁচু মনে হচ্ছে। কার সাপেক্ষে? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তো আমরা যদি ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দেখি, তাহলে এটা যদি এ সরলরেখা হয়, এটা যদি বি সরলরেখা হয়, তাহলে এ সরলরেখার চেয়ে বি সরলরেখাটা কিন্তু একটু খাড়া অবস্থায় আছে। তার মানে আমি যদি এখন পজিটিভ বা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোণগুলোকে বারবার চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক উঁচু উঁচু সরলরেখা পাবো বা খাড়া সরলরেখা পাবো। তাহলে আমরা 3 নম্বর যে সরলরেখাটা দেখলাম, এটার ক্ষেত্রে কিন্তু থিতার মান আরও বেশি। দ্যাট মিনস এটাকে যদি তুমি থিতা 3 ধরো, তার মানে থিতা 3 হচ্ছে কি আমাদের থিতা 2 এর চেয়েও বড়, আবার থিতা 2 হচ্ছে থিতা 1 এর চেয়েও বড়। তো যতই আমরা এরকমভাবে কোণের মান আস্তে আস্তে বাড়াবো, ততই কিন্তু আমাদের খাড়া হতে থাকবে সরলরেখা। বাট একটা কন্ডিশনে গিয়ে সেটা আর খাড়া হবে না। যেমন এই সরলরেখার দিকে তাকাও, আমরা যদি ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এখানে একটা কোণ আঁকি, তাহলে দেখতে পাবে এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেছে। তার মানে 90 ডিগ্রি পর্যন্ত আমি যদি কোণের মান বাড়াতে থাকি, তাহলে আমাদের সরলরেখাটা খাড়া হওয়া শুরু করবে। কিন্তু আমাদের কোণটা যদি 90 ডিগ্রির চেয়েও বড় হয়ে যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, যেটাকে আমি ধরলাম হচ্ছে থিতা, কত ধরবো? 4 ধরি, যেহেতু থিতা 3 ধরেছি আর কি। তাহলে এই থিতা 4টা থিতা 3 এর চেয়েও বড়, এবং এই ক্ষেত্রে আমাদের সরলরেখাটা কিন্তু খাড়া না হয়ে আবার বাঁকা অবস্থায় থাকা শুরু করছে। তার মানে এইভাবে তুমি যত কোণের মান বাড়াতে থাকবে, ততই কিন্তু তোমার সরলরেখাটার একটা অবস্থান চেঞ্জ হবে। এখন ঢাল বিষয়টা আসলে কি? ঢাল বিষয়টা হচ্ছে একটা সরলরেখা আসলে এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু পরিমাণ খাড়া হয়ে আছে, এটাকে আমরা ঢাল বলতে পারি। এবং ঢাল বেসিক্যালি আমরা যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে ট্যান থিতা দিয়ে। এবং ট্যান থিতা বলতে কি বোঝায়? লম্ব ডিভাইড বাই ভূমি। এবং তুমি যদি এখানে লম্ব ডিভাইড বাই ভূমিটাকে আনতে চাও, এটার মানে হচ্ছে প্রতি একক এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু পরিমাণ ওয়াই অ্যাক্সিসের অবস্থানটা পরিবর্তন হচ্ছে, সেটাই আমরা ঢাল হিসেবে নির্দেশ করি। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু পরিমাণ জায়গার পরিবর্তনের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু জায়গা পরিবর্তন হয়েছে আমার সরলরেখার, ওটাই হচ্ছে ঢাল। আমি একটু এক্সাম্পল দিই, সিম্পল। আমি বি নম্বর সরলরেখাটা দেখালাম, তার এটা হচ্ছে একটা পজিশন, ধরা যাক এটা এক্স পজিশন, এবং আচ্ছা এক্স ওয়াই না ধরে আমি অন্য পজিশন ধরি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি বি নম্বর সরলরেখাটাকে দেখাচ্ছি তোমাদের, এবং আমি চাচ্ছি এই সরলরেখাটার যে কোনো দুটো বিন্দুকে নিতে। একটা বিন্দু ধরে নেওয়া হচ্ছে পি বিন্দু, আরেকটা বিন্দু ধরে নেওয়া হচ্ছে কিউ বিন্দু। মানে আমরা ঢাল জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। এখন এই পি এবং কিউ বিন্দুর কিন্তু আলাদা কিছু স্থানাঙ্ক আছে, তাই না? কেননা তুমি দেখতে পাচ্ছ পি বিন্দু বরাবর কিন্তু আমরা এক্স অক্ষের দিকে একটা স্থানাঙ্ক পাবো এই জায়গাটাতে, এবং পি বিন্দু বরাবর কিন্তু ওয়াই অক্ষতে আরও একটা স্থানাঙ্ক পাবো ঠিক এই জায়গাটাতে। আবার কিউ বিন্দু বরাবরও কিন্তু আমরা একটা স্থানাঙ্ক পাচ্ছি ওয়াই অক্ষতে, এবং কিউ বিন্দু বরাবর আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর একটা স্থানাঙ্ক পাবো বা একটা পয়েন্ট পাবো। তার মানে আমি যদি এই পয়েন্টটাকে x1 ধরি, এটাকে যদি x2 ধরি, ওয়াই বরাবর যদি এটাকে y1 ধরি এবং যদি y2 ধরি, তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার যে এই পি বিন্দু এবং কিউ বিন্দু একটা সরলরেখার উপর আছে, এবং পি থেকে কিউ বিন্দুর মধ্যে কিন্তু একই সাথে এক্স অক্ষের অবস্থানের পরিবর্তন হচ্ছে, আবার ওয়াই অক্ষেরও অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে এক্স অক্ষের অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে ওয়াই অক্ষের অবস্থানের পরিবর্তনের যে হার, সেটাই হচ্ছে ঢাল। তার মানে ঢাল বলতে আমরা বুঝবো
ওয়াই অক্ষের অবস্থানের পরিবর্তন, দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুটার পরিবর্তন, যেটাকে আমরা y2 মাইনাস y1 দিয়ে লিখতে পারি, এবং এক্স অক্ষ বরাবর সে অবস্থানের পরিবর্তন, দ্যাট মিনস x2 মাইনাস x1। এবং এই যে আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের ঢাল হিসেবে নির্দেশ করা হয়, যেটাকে ট্যান থিটা দিয়ে ধরা হয়। কেন ট্যান থিটাটা দেওয়া হয় সেটাও আমাদের দেখতে হবে। তুমি যদি পি এবং কিউ এই বিন্দুটাকে ধরে এরকম একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে ফেলো, ধরো এটা হচ্ছে তোমার আর বিন্দু, তাহলে তুমি দেখতে পাবে এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজটা হচ্ছে পি কিউ। আর তুমি যদি অতিভুজটা বের করতে চাও তাহলে তোমার একটা কোণ লাগবে এবং ত্রিকোণমিতির কিছু ফর্মুলা লাগবে। তো তুমি কোন কোণটাকে বের করবে? এক্স অক্ষের সাপেক্ষে যে কোণটা রয়েছে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে যে কোণটা কাজ করছে সেই কোণটাকে তুমি বের করবে। তো আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে আসলে পি বিন্দুতে একটা কোণ কাজ করছে, এবং পি বিন্দুতে কাজ করা কোণটা যা আমাদের এই জায়গাটাতে যে থিটা 2 কোণটা কাজ করেছিল এই কোণটা আসলে তা। তাহলে আমরা যদি এই থিটা 2 কোণটাকে বের করতে চাই তাহলে কিন্তু আমরা পি বিন্দুর কোণটাকেই আমরা নিতে পারি। তো ওই পি বিন্দুর কোণটা যদি বের করতে চাও তাহলে তুমি এখানে ট্যান থিটার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে ট্যান থিটা কখন হবে, মানে কি হবে আমরা একটু করে দেখি। ট্যান থিটা মানে হচ্ছে কি, এই থিটার মানটা একই সাথে পি বিন্দুতেও কাজ করছে আবার মূল বিন্দুতেও কাজ করছে। তো ট্যান থিটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। তো আমাদের লম্ব কোণটা লম্ব হবে এখানে যেই কোণটা তৈরি করেছে পি বিন্দুতে সেটা হচ্ছে ভূমির সাথে এবং অতিভুজের সাথে। তাহলে লম্বটা হচ্ছে আমাদের কিউ আর এবং ভূমিটা হচ্ছে আমাদের পি আর। এবং কিউ আর এর মানটা যদি তুমি বের করতে চাও সেটা কিন্তু আলটিমেটলি y2 মাইনাস y1 হবে, এবং তুমি যদি পি আর এর মানটা বের করতে চাও সেটা কিন্তু x2 মাইনাস x1 হবে। তার মানে ঢাল বলতে আমরা বুঝবো কি, কোন একটা সরলরেখাটা মানে কোন একটা সরলরেখা পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু খাড়া অবস্থায় আছে, অথবা কোন একটা সরলরেখার মধ্যে কোন একটা বিন্দু প্রতি এক্স অক্ষের অবস্থান বরাবর ওই সাপেক্ষে কতটুকু ওয়াই অক্ষের অবস্থানে তার পরিবর্তন ঘটেছে সেটাকে। তো আমরা এখন ঢালের কিছু এক্সাম্পল দেখি। ঢালের কিন্তু বিভিন্ন মান থাকতে পারে, যেমন আমি যদি থিতার মানটা চেঞ্জ করি তাহলে ট্যান থিতার ভিন্ন ভিন্ন মান আসবে। এবং তুমি যদি দেখো, আমরা পাশের অ্যানিমেশনটা একটু দেখি, এই জায়গাটাতে তুমি খেয়াল করে দেখতে পাবে যে ঢালের মানটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। এম দিয়ে আসলে ঢালের মানটাকে প্রকাশ করা হয়, তো আমরা এখানে এম ইজ ইকুয়াল টু ট্যান থিতা লিখতে পারি, এবং থিতার মানটা বারবার যখন পরিবর্তন হচ্ছে ট্যান থিতার মান বারবার পরিবর্তন হবে সেক্ষেত্রে, এবং ঢালের মানটাও কিন্তু পরিবর্তন হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমাদের সরল রেখাটা পজিটিভ এক্স অক্ষ বরাবর মুখ করে থাকে, দ্যাট মিনস পজিটিভ এক্স অক্ষ বরাবর একটা কোণ করে থাকে, যে এরকমভাবে যখন কোণ করে থাকে তখন কিন্তু ঢালের মানগুলো পজিটিভ আসে। তার মানে প্রথম চতুর্ভাগ যেটা, এই প্রথম চতুর্ভাগের মধ্যে যখন আমাদের সরলরেখাটা এক্স অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট কোণ করে থাকবে তখন ওই ঢালের মানটা আমরা পজিটিভ পাবো। এবং যখন আমাদের এই সরলরেখাটা দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষের সাপেক্ষে বা পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে কোণ করে থাকবে তখন আমরা ঢালের মানটাকে নেগেটিভ পাবো। কিন্তু যখন সরলরেখাটা একদম ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, দেখো এই যে এখন আসছে অ্যানিমেশন, এই যে এসেছে, তো ওয়াই অক্ষ বরাবর যখন আমাদের সরলরেখাটা কাজ করবে তখন সে আলটিমেটলি একদম এক্স অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর তোমরা জানো ট্যান 90 ডিগ্রির যে মান সেটা কিন্তু আনডিফাইন, বা যেটাকে আমরা গণনা করতে পারি না। তার মানে 90 ডিগ্রি মানটাকে আসলে গণনা করা যায় না। তো আমরা বলতে পারি যখন কোনো একটা সরলরেখা একদম সরাসরি ওয়াই অক্ষ বরাবর থাকে তখন কিন্তু আমরা বলতে পারি না যে সেই সরলরেখার মধ্যে ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা কী পরিমাণ পরিবর্তন হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে ঢাল পাওয়া যায় না, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের ঢাল পাওয়া যায়। এখন এই ঢালের কনসেপ্টটা অনেক বেশি পরিমাণ ইউজ করা হয় এই গতিবিদ্যার বিভিন্ন ধরনের রাশিগুলোকে বের করার জন্য। তাহলে প্রথম জিনিসটা আমরা একটু দেখে ফেলি, অবস্থান ভার্সেস সময় গ্রাফ বা লেখচিত্র। এবং এই যে আমরা এখানে অবস্থানটা লিখেছি, এই অবস্থানটা কিন্তু সবসময় অবস্থান হিসেবে থাকে না, এটা মাঝে মাঝে স্মরণ হয়ে যায়। তো আমরা বেসিক্যালি অবস্থান ভার্সেস সময়টাকেই বলে থাকি, বাট আমাদের মনে রাখতে হবে এটা যে সবসময় অবস্থান হিসেবে কাজ করবে তা না, এটা স্মরণও হতে পারে। তো এখন আমরা দেখো সমবেগের ক্ষেত্রে বিষয়টা কিভাবে কাজ করে। তো আমরা এখন একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখবো অবশ্যই সময়, এবং ফিজিক্সে তোমরা যতদিন পড়ালেখা করবে সবসময় খেয়াল রাখবে যে এক্স অ্যাক্সিস বরাবর টাইম বা সময়কে রাখা হয়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে অবস্থান। কিন্তু আমি বলছি এখানে তুমি যদি অবস্থান রাখো তাহলে কিন্তু তুমি বেগ পাবা না, আর বেগের সাথে কিন্তু সরণের সম্পর্ক, তাই আমরা বেসিক্যালি ওয়াই অক্ষ বরাবর সরণটাকে রাখার চেষ্টা করি। এবং এই যে সরণটাকে আমরা রেখেছি, এখন এই গ্রাফের মধ্যে একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রতি একক সময় যখন পরিবর্তন হচ্ছে তখন আমাদের কিন্তু সরণের মানটাও একই হারে বাড়ছে।
তার মানে এটা যদি হয় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে আমাদের সময়টাও মানে সরণটা কিন্তু সেম হবে। ধরা যাক 1 মিটার 2 মিটার 3 মিটার, আচ্ছা আমি আগে মিটার দিয়েছি, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার। তো যখন প্রতি একক সময়ে একই পরিমাণ সরণ হবে কোনো একটা বস্তুর, তখন সেই বস্তুর বেগটাকে বলবো আমরা সমবেগ। তাই সমবেগের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? অবশ্যই এমন হবে। দ্যাট মিনস এটা একটা লিনিয়ার গ্রাফ বা সরলরৈখিক গ্রাফ, এবং এই গ্রাফটা আসলে মূলবিন্দু দিয়ে গমন করেছে। এখন এই মূলবিন্দু নিয়ে কিছু কাহিনী আছে। কখন আমরা মূলবিন্দু বলবো খেয়াল করে দেখো। আমরা একটা সূত্র শিখেছিলাম সমবেগের জন্য, S = VT, যেখানে S ছিল হচ্ছে আমাদের সরণ, V হচ্ছে বেগ, T হচ্ছে টাইম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে যদি কোনো একটা বস্তুর আদি সরণ না থাকে, বা বলা যায় একদম সূচনা বা ইনিশিয়াল পয়েন্টে যদি তার সরণটা শূন্য থাকে, তবে আমরা এই ধরনের গ্রাফটা পাই যেখানে তার আদি সরণটা এই শূন্য অবস্থানে বসে আছে। কিন্তু আমাদের এই বস্তুটার যদি আদি সরণ শূন্য না হয়ে একটা নির্দিষ্ট মানের হয়, তাহলে কিন্তু আমাদের গ্রাফটা দেখতে এমন হবে। দ্যাট মিনস এই গ্রাফে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ একদম ইনিশিয়ালি, একদম যখন সময়টা হচ্ছে শূন্য, ওই শূন্য পরিমাণ সময় কিন্তু তার একটা নির্দিষ্ট সরণ ছিল। তুমি ধরে নাও এই সরণটা হচ্ছে S0, এবং টি এর মান যখন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে বাড়ছে, তখন সরণের মানটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো দুটো ক্ষেত্রে আমাদের গ্রাফটা প্রযোজ্য। একটা হচ্ছে যখন আমাদের আদি সরণ থাকবে না, সেটার জন্য প্রথম গ্রাফ, আর আরেকটা হচ্ছে যখন আমাদের আদি সরণ থাকবে বা শুরুতে তুমি কিছু পরিমাণ সরণ করবে T = 0 সময়, তখন আমাদের দ্বিতীয় গ্রাফটা কাজ করবে। আর এই গ্রাফটা বেসিক্যালি এসেছে এই সূত্র থেকেই, কেননা তুমি দেখতে পাচ্ছ আমি যদি ভিটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরি, তাহলে S সমানুপাতিক T, এই জিনিসটা কিন্তু কাজ করে। ভি কনস্ট্যান্ট ধরা মানে হচ্ছে কি বেগের মানটা ধ্রুব, আর বেগের মান ধ্রুব হওয়াটা কখন কাজ করে? যখন আমাদের সরণের মানটা সময়ের সমানুপাতিক হয়। তার মানে যখন আমরা সময়টাকে বাড়াবো তখন সরণটা বাড়বে, আর যখন আমরা সময়টাকে কমাবো তখন সরণটা কমবে। একই হারে কমতে হবে, একই হারে বাড়তে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তার মানে আমাদের উপরে এই দুইটা গ্রাফ আসলে সমবেগের ক্ষেত্রে কাজ করবে। এখন এই গ্রাফের মধ্যে তো আমরা একটা সরলরেখা পেলাম, তাই না? এবং অবশ্যই এই সরলরেখাটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বা থিতা তৈরি করে রেখেছে এক্স অক্ষের সাপেক্ষে বা টাইম অক্ষের সাপেক্ষে। তো যখন কোনো একটা গ্রাফের সরলরেখা বা গ্রাফটার কথাই বলি না কেন, সে যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে রাখে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে অবশ্যই ওই গ্রাফের একটা ঢাল আছে, এবং ওই ঢালটা আমরা বের করি কিভাবে? সিম্পলি এই ছবিটার মাধ্যমে দেখো। আমরা এখন এই গ্রাফের ঢালটাকে বের করব। তাহলে আমরা দ্বিতীয় যে কেসটা, এই সেকেন্ড কেসটা কনসিডার করি। ধরে নিই আমাদের ইনিশিয়ালি কিছু পরিমাণ সরণ তৈরি করেছিল আমাদের এই বস্তুটা, এবং সরণের মানটা দেওয়া আছে x0, এবং সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই আমি ইচ্ছে করলে এখানে ভেক্টর দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। এবং t মানে t1 সময় আমাদের এই বস্তুটা একটা সরণ তৈরি করেছে, যেটা হচ্ছে x1 পরিমাণ সরণ, এবং t t2 সময় বস্তুটা আরেকটু পরিমাণ সরণ তৈরি করেছে, যেটা হচ্ছে x2, এবং এই সরণটা আসলে সময়ের সাথে সাথে সেম হারে করছে। এজন্য এই গ্রাফটা হচ্ছে সমবেগের গ্রাফ। এখন আমরা ঢালটা বের করি। আমরা এখানে দুটো বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু, এবং বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে চলে গেছে, এবং যাত্রাপথে সে আসলে সমান সময় সমান পরিমাণ সরণ তৈরি করে গেছে। এই জন্য আমাদের এই গ্রাফটা এরকম সরলরৈখিক হয়েছে। তো আমি যদি পি এবং কিউ এই দুটো বিন্দুর সাপেক্ষে ঢালটাকে বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি এই ঢালটা হবে কি, ওয়াই অক্ষ বরাবর যেই সরণের পার্থক্য ছিল সেটা, দ্যাট মিন্স x2 ভেক্টর মাইনাস x1 ভেক্টর, যেহেতু এখানে সরণ দ্বারা প্রকাশ করছি, তো এটা বেসিক্যালি x2 ভেক্টর হবে, x1 ভেক্টর হবে। এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? সময়ের পার্থক্য, শেষ সময় মাইনাস আদি সময়। এবং খেয়াল করে দেখো তো, এই যে এখানে সরণের পার্থক্য ডিভাইড বাই সময়ের পার্থক্য, এটাকে কিন্তু আমরা বেগ বলতে পারি। কেননা বেগ বলতে কি বোঝানো হয়? সময়ের সাথে বস্তুর সরণের পার্থক্যের হারটা হচ্ছে বেগ। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের বেগ, এবং আমরা এটাকে বের করেছি কিভাবে? ঢাল ব্যবহার করে। দ্যাট মিন্স পি কিউ যে রেখাটা ছিল, ওই রেখাটার ঢাল আমরা লিখেছি এই জিনিসটার মতো করে। তাহলে আমরা বলতে পারি না যে সরণ ভার্সেস সময় কোনো একটা গ্রাফ যদি থাকে, তো এই গ্রাফটার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সময়, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের সরণ এস। তাহলে এই সরণ ভার্সেস সময় গ্রাফের যে ঢালটাকে আমরা পাবো, ওই ঢালটাই আসলে বেগ হিসেবে কাজ করবে, এবং এটা বেসিক্যালি ট্যান থিতার হিসাব। এবং থিতা বলতে আমরা কাকে বুঝবো? একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল দিয়ে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে এই সরলরেখাটা কাজ করছে। তো তুমি
এখানে কিন্তু অ্যাঙ্গেলটা সেভাবে দেখতে পাবে না। তো অ্যাঙ্গেলটা কিভাবে দেখতে হবে, যেই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে বস্তুটা সেই বিন্দু বরাবর তুমি এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা টানবে, তারপর তুমি এখানে অ্যাঙ্গেলটা দেখতে পাবে থিতা। তার মানে এই জায়গাটাতে আমাদের অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে না যদিও, বাট আমি যদি এক্স অক্ষের সমান্তরালে বা টাইম অক্ষের সমান্তরালে যদি একটা রেখা টানি, সেখানে যে অ্যাঙ্গেলটা কাজ করবে ওটাই হচ্ছে থিতা। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার যে সমবেগের ক্ষেত্রে আমরা যদি কোনো সরণ ভার্সেস সময় গ্রাফটা নিয়ে কাজ করি, তাহলে ওই গ্রাফে যে ঢালটা পাওয়া যাবে সেই ঢালটা আসলে বেগ হিসেবে কাজ করবে। এবার আমি ঢালের মানটাকে একটু পরিবর্তন করি। তুমি জাস্ট প্রথম ছবিটা দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্রাফ। এই ফার্স্ট গ্রাফের মধ্যে আমি কি করলাম, ধরা যাক ও এ বরাবর আমাদের এখানে গ্রাফটা কাজ করছে, বাট আমি এখন থিতার মানটা একটু বাড়িয়ে দিলাম। তাহলে থিতার মান যদি বাড়াই, আমাদের গ্রাফটা কিন্তু তখন আর আগের মতো ও এ বরাবর কাজ করবে না। আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম গ্রাফটা এখন ও বি বরাবর কাজ করবে, পুরোটা আঁকলাম না আর কি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের নতুন যে থিতা বা কোণ তার মানটা কিন্তু বেশি। তো তুমি যদি এটাকে থিতা 1 ধরো, নতুন কোণটাকে যদি তুমি থিতা 2 ধরো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে থিতা 2 হচ্ছে থিতা 1-এর চেয়ে বড়। তো যখন আমাদের থিতার মানটা বেশি হবে, তুমি যদি এটাকে ট্যান থিতার মাধ্যমে বের করো তাহলে কি পাবে, প্রথমে ধরে নাও থিতা 1-এর মান ছিল হচ্ছে 45 ডিগ্রি, এবং পরবর্তীতে ধরে নাও থিতা, আচ্ছা প্রথমে ধরে নাও, হ্যাঁ থিতা 1 হচ্ছে 45 ডিগ্রি ধরে নাও, এবং থিতা 2 এর মান ধরে নাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখতে পাবে ও এ বরাবর যদি কোনো বস্তু যাত্রা করে এই বেগ নিয়ে, তাহলে সেই বেগের মানটা ও বি বরাবর যে বেগটা আছে তার চেয়ে কম হবে। কেননা 1045 ডিগ্রির মান হচ্ছে 1 এবং 1060 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে আমাদের যখন কোনো একটা বস্তুর এরকম অবস্থান ভার্সেস সময় গ্রাফ পাবো, তখন ওই গ্রাফের মধ্যে যদি থিতার মানটা আস্তে আস্তে বাড়ে, তাহলে আমি বলতে পারবো ওই বস্তুটার আসলে বেগ বাড়ছে। বা বলা যায় ঢালের মানটা যদি বাড়ে, তাহলে আমি বলতে পারবো ওই বস্তুটার বেগ বাড়ছে। তার মানে এখানে যে ও থেকে এই বরাবর বস্তুটা যে যাচ্ছে, এই বরাবর তার বেগটা হচ্ছে কম, কিন্তু ও থেকে বি বরাবর যখন বস্তুটা যাবে তার বেগটা কিন্তু আগের চেয়ে বাড়বে। কেন? কারণ তার ঢালের মানটা বেড়েছে। দ্যাট মিনস ঢালের মান আগে ছিল হচ্ছে 1, এখন হচ্ছে √3। তো অবশ্যই 1টা হচ্ছে √3 এর চেয়ে ছোটো। তো তুমি যত পরিমাণ এখানে ঢালের মানটা বাড়াবা, যত পরিমাণ থিতার মানটা বাড়াবা বা কোণের মানটা বাড়াবা, তত কিন্তু তোমার বেগের মানটা বাড়বে। তো এই ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু তোমাদের দেখতে হবে। এবং একই সাথে দেখে রাখো, আমাদের যখন গ্রাফটা এরকম সরলরৈখিক আসবে, তখন অবশ্যই সেটা আসলে সমবেগের ক্ষেত্রে আসবে। অসমবেগের ক্ষেত্রে কিন্তু কখনো এরকম সরল গ্রাফ আসবে না, যেটা আমরা পরবর্তীতে দেখব, যেটা হচ্ছে আমাদের অসমবেগের ক্ষেত্রে। তো এখন খেয়াল করো অসমবেগের ক্ষেত্রে আসলে গ্রাফটা কিভাবে আসে। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দেখাচ্ছি। এটা এখানে কিন্তু আগের মতো করেই আমরা এক্স অক্ষ বরাবর টাইম বা সময়কে রাখবো, ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা সরণকে রাখবো। যেহেতু আমরা বেগ নিয়ে কাজ করছি, তাই আমরা সরণকে রাখবো। তো টাইটেলের সাথে যদিও একটু সাংঘর্ষিক, বাট আমরা ইউজ করতে পারি। অর্থাৎ টাইটেলটা ছিল হচ্ছে অবস্থান ভার্সেস সময়, তো আমরা সেই অবস্থানের জায়গাটাতে সরণটাকে দেখাচ্ছি। তো এখন দেখো এই গ্রাফের মধ্যে কি সমস্যা হলো, যখন তুমি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে যাবে, তোমার সরণটা কিন্তু সেমভাবে কাজ করবে না। দ্যাট মিনস 1 সেকেন্ডে যে সরণটা হবে 2 সেকেন্ডে একটু ভিন্ন সরণ হবে, বাট 3 সেকেন্ডে একই হারে ওই সরণটা কাজ করবে না। যেমন আমি এখানে 1 সেকেন্ডের সরণ আমি একটু লিখি 1 2 3 4। 1 সেকেন্ডে সরণ এটুকু দেখালাম, 2 সেকেন্ডে এটুকু, 3 সেকেন্ডে হুট করে সরণ বেড়ে গেছে, 4 সেকেন্ডে সরণ কিন্তু আরও বেড়ে গেছে। তো যখন এরকম সময়ের সাথে সাথে সরণের মান বাড়ে বা কমে, তখন ওই বেগটা কখনোই সমবেগ হয় না, এবং ওই বেগটা হয়ে যায় কি অসমবেগ। এবং অসমবেগের যে গ্রাফ বা কার্ভটা, সেটা কিন্তু কখনোই সরলরৈখিক হয় না। খেয়াল করো আগের গ্রাফটা কিন্তু আমাদের সরল রেখার মতো ছিল, বাট এই কার্ভটা গ্রাফটা কিন্তু একটু বাঁকানো বা নন লিনিয়ার। তাহলে যখন তোমরা এরকম নন লিনিয়ার গ্রাফটা পাবে, তখন বুঝে নেবে এই গ্রাফের যে বেগটা আছে ভি, সেটা আসলে অসমবেগ। তাহলে অসমবেগ চেনার আরও একটা সিস্টেম হচ্ছে কি, যদি আমাদের গ্রাফটা সরলরৈখিক না হয় বক্ররৈখিক হয়, বক্ররেখার মতো হয় আর কি। এখন আমি যদি এই গ্রাফ থেকে বেগের মান বের করতে চাই, বা নর্মালি যদি ঢালের মানটা বের করতে চাই, কিভাবে বের করব, তখন আমরা কিন্তু এই ছবিটাকে ইউজ করতে পারি। দ্যাট মিনস যদি আমাদের একদম সূচনাতে বা শুরুতে কিছু পরিমাণ সরণ থাকে x0, তখন কিন্তু বস্তুটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে। ধরো না এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। তো আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম কি, বস্তুটার আদি সরণ বা x0, এটার মান 0, 0-র জন্য আমাদের গ্রাফটা প্রথম গ্রাফের মতো হয়েছে। বাট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বস্তুটার কিছু পরিমাণ আদি সরণ আছে x0, তাই আমাদের এই বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করেছে। এবং তুমি
এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যখন তুমি একটা নির্দিষ্ট বিন্দুতে গেলে, দ্যাট মিনস বি বিন্দুতে, তারপরে তুমি যখন সি বিন্দুতে গেলে, এটা হচ্ছে ধরো সি বিন্দু, এই বি এবং সি বিন্দু এই দুইটা জায়গাতে কিন্তু তোমার বেগের পরিমাণ সমান থাকবে না। কেননা অসম বেগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা পয়েন্টে কিন্তু বেগের মানটা চেঞ্জ হয়। তার মানে তুমি যদি কোনোভাবে বি বিন্দুর তাৎক্ষণিক বেগ বের করতে চাও এবং সি বিন্দুর যদি তাৎক্ষণিক বেগ বের করতে চাও, তাহলে এই দুটো বেগ কখনোই সমান হতে পারবে না। এবং তুমি যদি বি বিন্দু এবং সি বিন্দুর তাৎক্ষণিক বেগ বের করতে চাও বা নর্মালি যদি বেগ বের করতে চাও, তাহলে আমরা যে সচরাচর সিস্টেমটা দেখেছিলাম আগের জায়গায়, ওই সিস্টেমটা কিন্তু কাজ করবে না। দ্যাট মিনস আগের স্লাইডে যে সিস্টেম দেখেছিলাম যে ওয়াই অক্ষের ডিফারেন্স ভাগ হচ্ছে এক্স অক্ষের ডিফারেন্স, তখন কিন্তু এই ডিফারেন্সটা এভাবে কাজ করবে না। কেন করবে না আমি একটু বলি। ধরো আমি এখানে এই জিনিসগুলো মুছে দিলাম, আমি জাস্ট বি পয়েন্টটা নিয়ে কাজ করছি, সি পয়েন্টটা আমার দেখার দরকার নেই। বি পয়েন্ট নিয়ে যদি তুমি কাজ করো, তার মানে আমি এখানে তোমাকে বলবো বি থেকে সি এর মধ্যে এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করতে। যদি তুমি এই দুটো নিয়ে কাজ করতে চাও আগের গ্রাফের মতো, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমার সি পয়েন্টের পজিশন বা সরণটাকে লাগবে, সি পয়েন্টের জন্য যে সময়টা আছে এখানে সময় কাজ করবে তাকে লাগবে, আবার বি পয়েন্টের জন্য একইভাবে সরণটাকে লাগবে, বি পয়েন্টের জন্য এখানে যে সময়টা কাজ করছিল তাকে লাগবে। এখন তুমি যদি বি থেকে সি এর মধ্যে ঢালকে বের করতে চাও বা স্লপকে যদি বের করতে চাও, তাহলে কিন্তু তুমি সরাসরি সি বিন্দুর যেই সরণটা আছে, দ্যাট মিনস আমি যদি ধরি এটা হচ্ছে সরণ অফ সি মাইনাস বি বিন্দুর যে সরণ আছে দ্যাট মিনস সরণ অফ বি, এভাবে কিন্তু তুমি বের করতে পারবে না। অথবা এটা নিচে আমরা যখন দিতাম টি বিন্দুতে সময় টিসি বা বি বিন্দুতে যে সময়টা ছিল টিবি, এভাবে কিন্তু আমরা এই জায়গাটাতে করতে পারবো না। তার মানে মনে রাখতে হবে, যখন সমবেগ হিসেবে কাজ করবে কোনো একটা বস্তু, তখন সমবেগের জন্য আমরা এক্সজেড স্লপ বের করতে পারবো বা বেগের মান বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। বাট যখন সেটা অসমবেগে হয়ে যাবে বা যখন এরকম বক্রপথে আমাদের সরণ ভার্সেস সময়ের এই গ্রাফটা আসবে, তখন কিন্তু আমরা স্লপ এইভাবে বের করতে পারবো না, আমাদেরকে অন্যভাবে স্লপ বের করতে হবে বেগ বের করার জন্য। আর স্লপ মানে কি, ঢালমান, এবং ঢাল মানে হচ্ছে বেগ। তো আমরা ফাইনালি যেটা বলতে পারি, সরণ ভার্সেস সময় গ্রাফের মধ্যে যেই লেখচিত্রটা পাওয়া যায়, সেই লেখচিত্র যে ঢালটা থাকে সেটাই হচ্ছে কি বেগ। কিন্তু ওই ঢালটাকে আমরা বক্র এরকম রেখার জন্য এভাবে বের করতে পারবো না যেভাবে আমরা গত স্লাইডে বের করেছিলাম। কিভাবে বের করব সেটা হচ্ছে কোশ্চেন, এটা আমরা পরবর্তীতে দেখব একটু পরেই। তো সেটা দেখার আগে তোমাদের জন্য আরও কিছু কনসেপ্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে এখন অসম বেগের ক্ষেত্রে একটা গ্রাফ আমরা দেখছি, যেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম, সেম গ্রাফটা আমরা এখানে দেখছি। এখন আমি যদি তোমাকে বলি যে ভিন্ন ভিন্ন পয়েন্টে বেগের মান কত, এটা কি তুমি বের করতে পারবে? আমি যদি একটু তোমাদেরকে মার্ক করে দিই, ধরা যাক আমাদের এখানে এই জায়গাটাতে আমি যদি একটা বিন্দু ধরি, ধরা যাক এই বিন্দু, এবং এই জায়গাটাতে আমি যদি আরেকটা বিন্দু ধরি, ধরা যাক বি বিন্দু, এবং এটা অবশ্যই কি সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ আছে সেটা। তো কখন এটাকে অবস্থান ভার্সেস সময় বলা হয়, বাট বেসিক্যালি এটা একটা সরণ ভার্সেস সময় গ্রাফ। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই বিন্দুতে এবং বি বিন্দুতে কোন জায়গায় বস্তুর বেগ বেশি এবং কম। দ্যাট মিন্স আমি এই বিন্দুতে বস্তুর বেগ বেশি পাবো নাকি বি বিন্দুতে বস্তুর বেগ বেশি পাবো, এটা আমরা এখন বের করব। এবং একই সাথে আমরা দেখব যে আমি যদি আরেকটা বিন্দু ধরি সি বিন্দু, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে গ্রাফটা উপরের দিকে উঠছে, এটা আসলে কি মিন করে, বস্তুর বেগটা কি কমছে নাকি বস্তুর বেগটা বাড়ছে। তাহলে চলো আমরা এটা একটু বের করি। সরণ ভার্সেস সময় গ্রাফে যদি তুমি বিভিন্ন পয়েন্টে বস্তুর বেগ নিয়ে বের করতে চাও, তাহলে মেইন যে কাজটা সেটা হচ্ছে, যদি গ্রাফটা এরকম বাঁকানো থাকে বা অসম বেগের ক্ষেত্রে থাকে, কেননা আমরা কিন্তু এখন চিনেছি যে যদি কখনো সরণ ভার্সেস সময় গ্রাফটা বাঁকা অবস্থা থাকে, তাহলে এটা হচ্ছে কি অসম বেগের গ্রাফ। এবং এই অসম বেগের গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে তখন তুমি স্পর্শক টানবে। তাহলে আমরা যদি এই পয়েন্টে একটা স্পর্শক টানি বা ট্যানজেন্ট টানি, তাহলে সেটা কিন্তু অনেকটা এই বরাবর কাজ করবে। তাহলে আমরা একটা স্পর্শক টানলাম, এবং আমরা সি পয়েন্টে আরও একটা স্পর্শক টানবো এখন বেগের প্রকৃতি মান এগুলো বের করার জন্য। তো সি বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি, তাহলে সেটা দেখতে অনেকটা এমন হবে, মানে মোটামুটি আর কি। আর তুমি যদি বি বিন্দুতে আরেকটা স্পর্শক টানো, যদিও একটু বাঁকা হয়ে গেছে, আচ্ছা এটা পরে মুছে দিব, তখন তুমি দেখতে পাবা বি বিন্দুর স্পর্শকটা মোটামুটি এই লাইন বরাবর কাজ করবে। তাহলে তোমরা স্পর্শকটা টানার পর বের করবে কোন স্পর্শকের জন্য অ্যাঙ্গেলটা কতটুকু হয়েছে। যে অ্যাঙ্গেলটা বড় হবে তার মানে সেখানে বেগ বেশি, আর যে অ্যাঙ্গেলটা ছোট হবে সেখানে বেগটা কম। তো এটা ধরে নেওয়া হচ্ছে তোমার বি বিন্দুর স্পর্শক, মানে মোটামুটি আমি দেখালাম আর কি। তাহলে দেখো এই বিন্দুর স্পর্শকের জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে এটা,
যেটাকে আমি θ1 ধরলাম, বি বিন্দুর স্পর্শকের জন্য অ্যাঙ্গেল হচ্ছে এটা, যেটাকে আমি θ3 ধরলাম, এবং সি বিন্দুর স্পর্শকের জন্য অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটাকে আমি θ2 ধরলাম। তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে বলতো কোনটার মান বেশি? অবশ্যই আমি দেখতে পাচ্ছি θ3 যেটা, তার মান কিন্তু বেশি। তাহলে θ3 এখানে সবচেয়ে বেশি, তার চেয়ে একটু বেশি হচ্ছে θ2, তার চেয়ে মানে θ3 এর চেয়ে আসলে কম হচ্ছে θ2, এবং θ2 এর চেয়ে কম হচ্ছে θ1। এবং থিতা যার বেশি বা অ্যাঙ্গেল যার বেশি, তার সাথে যুক্ত হওয়ার ট্যানের মানটাও কিন্তু ততই বেশি। দ্যাট মিনস আমি যদি সবগুলোর আগে ট্যান থিতা দিই তাহলে কিন্তু সেম জিনিসটা কাজ করবে, এবং এখানে হবে হচ্ছে θ2, আর এই জিনিসটা হবে θ1। তাহলে যার ঢাল বেশি তার বেগ বেশি, তার মানে আমি বলতে পারি এর বেগটা যদি হয় b3 বা বি বিন্দুর বেগ, এই বি বিন্দুতে বেগটা বেশি, তারপরে সি বিন্দুতে বেগটা হচ্ছে একটু কম, এবং এই বিন্দুতে আমাদের বেগটা হচ্ছে আরও কম। তার মানে আমরা যদি এ থেকে আস্তে আস্তে সি হয়ে বিতে যাই তাহলে আমি বুঝতে পারবো এই গ্রাফটা আসলে ইনক্রিজিং ভেলোসিটি বা বর্ধনশীল বেগটাকে বোঝাচ্ছে। মানে প্রতি মুহূর্তে আমাদের কোনো একটা বস্তুর বেগ বাড়ছে এমনটা বোঝাচ্ছে। অর্থাৎ তুমি একটা গাড়ি চালালা এবং গাড়ির মধ্যে অসমবেগ কাজ করছে। কিভাবে কাজ করছে? প্রতি মুহূর্তে গাড়ির বেগটা বারবার বাড়ছে এবং অসমভাবে বাড়ছে, এবং এই অসমভাবে বাড়া বেগটাকে আমরা এই গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং এরপরে আরেকটা জিনিস দেখো, যদি তোমাদের গ্রাফটা এমন হয় তখন তুমি কি করবা? এখান থেকে আমাদের সেমভাবে বের করতে হবে যে প্রতিটা পয়েন্টে আমাদের বেগের মান কি, এবং ফাইনালি আমাদের ডিসিশন নিতে হবে যে এটা আসলে ইনক্রিজিং ভেলোসিটি নাকি ডিক্রিজিং ভেলোসিটি। তো আমরা এখানে অ্যাজ দিব আগের মতো সরণ, এটা হচ্ছে আমাদের টাইম বা সময়। এখন আমরা করব কি, তিনটা পয়েন্ট নিব। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। তাহলে দেখো এ পয়েন্ট বরাবর, আচ্ছা আমি এ বি সি, আগেরটাতে মনে হয় ভিন্নভাবে দিয়েছিলাম এ সি বি, এটাতে এ বি সি দিলাম। তো আমি এই বিন্দু বরাবর কি করব, সিম্পলি স্পর্শকটা আঁকবো, এবং স্পর্শকটা মোটামুটি পেছনে গেলেও সমস্যা নাই, স্পর্শক তো স্পর্শকই, তাই না? তো এটা আমাদের এখানে গেল, এবং যদি পেছনে চলে যায় স্পর্শক কোনো সমস্যা নেই, তুমি পেছনের দিকে একটা অ্যাক্সিস এঁকে দিবে যেটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তারপর না তুমি বি বিন্দুতে স্পর্শক আঁকো। তো বি বিন্দুতে তুমি যখন স্পর্শকটা আঁকতে শুরু করবে তখন তোমার স্পর্শকটা ছেদ করবে হচ্ছে মোটামুটি পেছনে থাকা এই জায়গাটাতে। এবং তুমি যদি সি বিন্দুতে স্পর্শকটা আঁকতে চাও তাহলে আমি এখানে আঁকতে পারবো না, বাট তোমরা অবশ্যই খাতায় আঁকবে, কেননা সি বিন্দুর স্পর্শকটা আঁকলে এটা অনেক দূরে চলে যাবে। তো এত দূরে আমার এখন আর নেওয়ার কোনো ইচ্ছা নেই। তো আমরা এখানে জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এই পয়েন্টের দিকে যদি তাকাও, এই বিন্দুতে স্পর্শক আঁকলে আমরা একটা কোণ পাচ্ছি এখানে, যেটা হচ্ছে ধরো থিতা এ, এবং বি বিন্দুতে স্পর্শকের জন্য যে কোণটা পাচ্ছি সেটা হচ্ছে থিতা বি। এবং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে থিতা এর যে মান সেটা কিন্তু অবশ্যই থিতা বি এর চেয়ে বড়। এবং একই সাথে আমি যদি এটাকে ট্যান দিয়ে কনভার্ট করি, তার মানে ট্যান থিতা এ এর মান অবশ্যই ট্যান থিতা বি এর চেয়ে বড়। তাই যদি হয় ট্যান থিতা এ মানে হচ্ছে কি এ বিন্দুতে বস্তুর বেগ, দ্যাট মিনস ভি এ, এবং ট্যান থিতা বি মানে হচ্ছে কি বি বিন্দুতে বস্তুর বেগ, দ্যাট মিনস ভিবি। তো এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে আমরা নিয়ে গেলাম বস্তুটাকে, তখন তার বেগটা কিন্তু কমে গেল। আর বেগটা যদি কমে যায় তার মানে এটা হচ্ছে একটা ডিক্রিজিং ভেলোসিটির কার্ভ, মানে সময়ের সাথে সাথে আমাদের বেগটা কমছে। আর সময়ের সাথে সাথে যদি বেগটা কমে তাহলে তার ত্বরণটা কি হয়, নেগেটিভ হয়। তার মানে আমরা এখানে যে ত্বরণটা পাবো সেটা অবশ্যই নেগেটিভ ত্বরণ হবে, আর নেগেটিভ ত্বরণের পরিচয় হচ্ছে কি মন্দন। তার মানে আমাদের এই গ্রাফটা আসলে মন্দনকে নির্দেশ করবে। আর প্রথম গ্রাফে কি হয়েছিল, সময়ের সাথে সাথে কিন্তু আমাদের বেগের মানটা বেড়েছিল, আর সময়ের সাথে সাথে যদি বেগটা বাড়ে তার মানে এখানে একটা পজিটিভ ত্বরণ কাজ করবে বা প্লাস ত্বরণ কাজ করবে। তাহলে প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ, এবং পরেরটা হচ্ছে আমাদের মন্দনের গ্রাফ। এবার তোমাদের জন্য আরেকটা শর্টকাট দেখাই। তোমরা হুট করে কিন্তু পরীক্ষার হলে দেখিয়ে বলে দিতে পারবে না কোনটা পজিটিভ ত্বরণ কোনটা নেগেটিভ ত্বরণ, বা কোন গ্রাফের মধ্যে বেগের মান বাড়ছে কোন মানে গ্রাফের মধ্যে বেগের মানটা কমছে। সেটার জন্য তোমাদেরকে আরও একটা শর্টকাট দেখাচ্ছি, এই দুটো। তো খেয়াল করে দেখো আমাদের প্রথম গ্রাফটা কার মতো। আমরা যদি আগের পৃষ্ঠায় যাই তাহলে দেখতে পাচ্ছ আমাদের প্রথম গ্রাফটা কিন্তু এই সেকেন্ডের মতো। খেয়াল করে দেখো, না সেকেন্ডের মতো না, আমাদের প্রথম গ্রাফটা হচ্ছে ফার্স্টেরটার মতো। মানে এখানের প্রথমটা যা দেখতে, এখানেও কিন্তু প্রথমটা তা। দ্যাট মিনস আমরা আগের গ্রাফে কিন্তু এই অর্ধেক অংশটাকে নিয়ে কাজ করেছি প্রথম গ্রাফে। এবং তুমি যদি আগের গ্রাফটার দিকে একটু তাকাও, মানে দ্বিতীয় গ্রাফটা যদি দেখো, তাহলে দ্বিতীয় গ্রাফের একটা অংশ নিয়ে পূর্ণাঙ্গ করে আমি কিন্তু এই গ্রাফটা বানিয়েছি। তার মানে দ্বিতীয় গ্রাফের মধ্যে আমরা এতটুকু অংশ দেখেছিলাম, বাকি অংশ দেখিনি। তো যদি কখনো তোমাদের এক্সাম হলে এরকম গ্রাফ চলে আসে তাহলে তোমরা এই আপার এবং ডাউন এই দুটো নিয়ে কাজ করবে। আপার মানে হচ্ছে কি ইউ দিয়ে হচ্ছে আপার বোঝায়,
এবং আপার বলতে আমরা সবসময় আপ বুঝি বা উপরের দিকে বুঝি বা বেড়ে যাওয়াকে বুঝি। তার মানে যখন কোনো একটা গ্রাফ আসবে, সেই গ্রাফের এরকম অর্ধেক অংশ আসুক অথবা পূর্ণাঙ্গ অংশ আসুক, যে কোনো অংশ আসুক না কেন, আমরা তখন বলে দিব এই গ্রাফটা আসলে ইনক্রিজিং ভেলোসিটি বা বর্ধনশীল বেগের জন্য, মানে বেগের মানটা বাড়ছে। দ্যাট মিনস এই গ্রাফের জন্য আমাদের বেগের মানটা সবসময় কী হবে, বাড়বে। এবং তুমি যদি পরের গ্রাফটার দিকে তাকাও, এটা কিন্তু আমাদের আগের পৃষ্ঠার দ্বিতীয় গ্রাফের মধ্যে, দ্যাট মিনস মন্দনের গ্রাফ। তো এরকম গ্রাফটা যদি আসে বা এই গ্রাফের যদি কোনো অংশ আসে, তাহলে বুঝবে এখানে বেগটা কমছে। অংশ বলতে বোঝাচ্ছে কি, যে যদি তোমাকে এতটুকু অংশ পরীক্ষার হলে দিয়ে দেয়, তার মানে এতটুকু অংশ জাস্ট দিয়ে দিল, অথবা আমি বললাম এতটুকু অংশ তোমাকে দিয়ে দিল, জাস্ট এতটুকু অংশ, তখন তুমি বুঝে নেবে এটা আসলে একটা মন্দনের গ্রাফ, যে গ্রাফের মধ্যে আমাদের বেগের মানটা কমে। আর যদি তোমাকে এখান থেকে ধরো ছোট্ট এতটুকু অংশই দিয়ে দিল, তখন তুমি বুঝবে যে এটা হচ্ছে একটা ত্বরণের গ্রাফ, এবং এই ত্বরণের গ্রাফের মধ্যে আমাদের বেগের মানটা বাড়ে। তো আমি বিষয়গুলো মুছে দিই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো একটু দেখে নাও এই দুটো গ্রাফকে। আমাদের প্রথম গ্রাফটার মধ্যে কি হয়, ত্বরণ পজিটিভ থাকে এবং বেগের মানটা বাড়তে থাকে। আর দ্বিতীয় গ্রাফের মধ্যে আমাদের কি হয়, যেটা হচ্ছে উল্টাভাবে ইউ লেখা, সেটা হচ্ছে ত্বরণের মান কমতে থাকে, মানে নেগেটিভ ত্বরণ হয়, এবং বেগের মানটাও কি কমতে থাকে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আরও কিছু জিনিস দেখব। গড় বেগের ক্ষেত্রে আমরা কিভাবে গ্রাফটাকে কাজে লাগাতে পারি। খেয়াল করে দেখো, আমাদের এখানেও কিন্তু সরণ ভার্সেস সময় এই গ্রাফটা দেওয়া আছে। তো এখানে এক্স বলতে বেসিক্যালি সরণকে বোঝাচ্ছে, আমি একটু তীর দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আমরা এই যে এখানে যে বেগটাকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা অসম বেগ, দেখেই বুঝতে পারছো যে এটা একটা কার্ভের মতো বা হচ্ছে নন লিনিয়ার বা সরলরৈখিক না এমন। তো এখন যেহেতু এটা ইউ এর মতো উপরে উঠে আছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে এখানে আমাদের ত্বরণটা হচ্ছে পজিটিভ, এবং মাত্র একটু আগে আমরা দেখলাম বেগের মানটা হচ্ছে কি বাড়ছে, তাই না? আমি উপরের দিকে তীর দেওয়া বলতে বাড়া বোঝাচ্ছি। তো আমরা এখন যে কোনো এরকম কার্ভ শেপের গ্রাফ দেখলেই বলে দিতে পারবো সেখানে আসলে ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে। এখন আমরা গড় বেগটা বের করব। তো গড় বেগটা যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করব বলি। আমরা বেসিক্যালি যেই দুটো পয়েন্টের গড় বেগ বের করব, তার একটা হচ্ছে এ পয়েন্ট, আরেকটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তার মানে এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন যাব, এই দুটো পয়েন্টের মাঝে আমাদের গড় বেগ কতটুকু কাজ করবে সেটা আমরা এখন বের করব। তো গড় বেগটা বেসিক্যালি যেভাবে বের করা হয় সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল পদ্ধতি, যেটা একদম শুরুতে দেখেছিলাম। দ্যাট মিনস তুমি বি বিন্দুর সরণ বের করবে, যেটা হচ্ছে x2, বি বিন্দুর সময় বের করবে, যেটা হচ্ছে t2, এই বিন্দুর যেই সরণ আছে x1 বের করবে, এবং এই বিন্দুর যেই সময় আছে সেটা বের করবে। বের করার পর এদেরকে, মানে এদের থেকে তুমি ঢালটাকে বের করবে। তো সেক্ষেত্রে ঢাল বের করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এ এবং বি বিন্দু দুটোকে তুমি যদি কানেক্ট করে দাও, তাহলে তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ পাবে। তো পাশের ছবিতে দেখো এ এবং বি বিন্দুটাকে আমি কানেক্ট করে দিয়েছি, এবং সেই ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যেখানে কোণ সিটা হচ্ছে এক সমকোণ, এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে এবি, এবং থিতাটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের যেই ঢালটা আমরা বের করব তার কোণ, এবং এখানে এসি বরাবর আসলে ভূমি কাজ করছে বা সময়ের যে ডিফারেন্স সেটা কাজ করছে, আর বিসি বরাবর হচ্ছে আমাদের যেই সরণটা ছিল সেই সরণের যে ডিফারেন্স সেটা কাজ করছে। তাহলে আমরা সিম্পলি গড় বেগের যে মান সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে গড় বেগ ইজ ইকুয়াল টু কী হবে তাহলে, ভি অ্যাভারেজ, এবং ভি অ্যাভারেজ মানে হচ্ছে সরণের পরিবর্তন উপরে বসবে আর সময়ের পরিবর্তনটা নিচে বসবে। আর তোমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারো, দ্যাট মিনস ডেল এক্স ডিভাইড বাই ডেল টি হিসেবে লিখতে পারো। তাহলে একটা অসম বেগের ক্ষেত্রে তুমি যদি যে কোনো দুটো পয়েন্টের গড় বেগ বের করতে চাও, তাহলে ওই দুটো পয়েন্টকে সরল রৈখিক পথ ধরে বা সরল রেখার মাধ্যমে কানেক্ট করে ওটাকে তুমি ঢাল হিসেবে ধরতে পারো, এবং ওই ঢালের মানটা যদি বের করতে পারো তাহলে সেটাই হবে আমাদের গড় বেগ বা অ্যাভারেজ বেগ। তো এক্ষেত্রে এটা আসলে ট্যান থিতার মান, এবং ট্যান থিতা মানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষের যেই ডিফারেন্সটা আছে সেটা ডিভাইড বাই এক্স অক্ষের যে ডিফারেন্স আছে সেটা। তো এখন গড় বেগের ক্ষেত্রে আমরা অবস্থান ভার্সেস সময় বা সরণ ভার্সেস সময় থেকে তার মান বের করলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে সেম কাজটা করব। দ্যাট মিনস তোমার এখন তাৎক্ষণিক বেগটা কাজ করবে একটা নির্দিষ্ট অসম বেগের ক্ষেত্রে। দ্যাট মিনস আমাদের কার্ভটা কিন্তু সেম থাকবে আগের মতো। এখানে দেখতে পাচ্ছ যে ভেলোসিটি বা বেগের মানটা সময়ের সাথে সাথে বাড়ছে, বাট এই গ্রাফ থেকে তুমি যদি তাৎক্ষণিক বেগ বের করতে চাও, আমরা তো আগের স্লাইডে গড় বেগ বের করেছিলাম, সমস্যা ছিল না, দুটো পয়েন্ট ধরেছিলাম, বাট তাৎক্ষণিক বেগের মধ্যে কিন্তু তুমি দুটো পয়েন্ট ধরতে পারবে না।
কেননা গড় বেগ, গড় ত্বরণ বা গড় সরণ যেটার কথাই বলি না কেন, সেখানে কিন্তু ইনিশিয়াল একটা পয়েন্ট দরকার হয়, ফাইনাল একটা পয়েন্ট দরকার হয়। যেমন আমি আগের স্লাইডে দেখাচ্ছি যে তোমার ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এ, ফাইনাল পয়েন্টটা হচ্ছে বি। এটা হচ্ছে গড়ের ক্ষেত্রে বা অ্যাভারেজের ক্ষেত্রে। বাট তুমি যখন অ্যাভারেজ বাদ দিয়ে ইনস্ট্যান্টিনিয়াস বা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে সেই মানটা বের করতে চাও, তখন কিন্তু তুমি এই গ্রাফের থেকে একই নিয়মে তাৎক্ষণিক বেগকে বের করতে পারবে না। তাহলে আমাদের এখানে বেগটা হচ্ছে সমবেগ এবং আমাদের টার্গেট হচ্ছে ঠিক স্পেসিফিকভাবে এই বিন্দুতে কি পরিমাণ তাৎক্ষণিক বেগ কাজ করছে সেটা বের করা। আগের মতোই আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর সরণটা কাজ করবে এবং এক্স অক্ষ বরাবর টাইম কাজ করবে, এবং আমরা এই কাজটা করার জন্য যেই বিন্দুতে তাৎক্ষণিক বেগ বের করব সেই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো। ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই স্পর্শক, আমি এর নাম দিলাম হচ্ছে পি এবং কিউ। যেহেতু তাৎক্ষণিক বেগের সময় অনেক ছোট থাকে, দ্যাট মিনস সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারটাই কিন্তু ছিল তাৎক্ষণিক বেগ। এবং এই তাৎক্ষণিক বেগটা বের করার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে অসম বেগের ক্ষেত্রে যে পয়েন্টে তুমি তাৎক্ষণিক বেগ বের করবে সেই পয়েন্ট থেকে সমদূরত্বে দুটো ডিস্টেন্স নেবে স্পর্শক বরাবর। এবং আমাদের এখানে স্পর্শক হচ্ছে পি কিউ। তাহলে তুমি এই বিন্দু থেকে ধরা যাক বি বিন্দু পর্যন্ত একটা পয়েন্ট নিলে, এই বিন্দু থেকে, আচ্ছা আমি বি বিন্দুটাকে আরেকটু কাছাকাছি দিই যাতে আমাদের ছবিটা সঠিক জায়গার মধ্যে কমপ্লিট করতে পারি। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে এই বিন্দু থেকে খুব কাছাকাছি একটা পয়েন্ট নেবে বি বিন্দু, এবং এই বিন্দু থেকে একই দূরত্বে কাছাকাছি আরেকটা পয়েন্ট নেবে সি বিন্দু, এবং এই দুটো পয়েন্ট থাকবে টোটালি একে অপরের অপোজিট। তার মানে তুমি এই বিন্দু থেকে একটা দিকে বি বিন্দু নিলে এবং এই বিন্দু থেকে একই দূরত্বে সি বিন্দু নিলে। নেওয়ার পর কী করবে, এটা কিন্তু তুমি স্পর্শকের মধ্যে নিবে, এটা কিন্তু কোনো গ্রাফের মধ্যে নিবে না। তো তুমি ওই স্পর্শক বরাবর এরকমভাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবে। এটা কেন করছি আমরা চাচ্ছি এই গ্রাফ থেকে এই বিন্দুতে তাৎক্ষণিক বেগের মানটা বের করার জন্য। তারপর আমরা এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমি এর আরেকটা প্রান্তকে ধরলাম ডি। তাহলে ডিটা হচ্ছে আমাদের এক সমকোণ হিসেবে কাজ করবে। এবার তুমি যে সমকোণী ত্রিভুজটা এঁকেছো, এই সমকোণী ত্রিভুজের যে পরিমাপ, এই পরিমাপটাকে কাজে লাগিয়েই তুমি এখান থেকে তাৎক্ষণিক বেগের মানটা বের করতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি যে সমকোণী ত্রিভুজটা এঁকেছো, এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, দ্যাট মিনস বিডি বাহু একটা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে সিডি বাহু একটা দেখতে পাচ্ছি, এই বাহুগুলোর দৈর্ঘ্য আসলে অনেক অনেক ছোট, এতটাই ছোট যে কল্পনা করা যায় না। আমরা জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য, বোঝার জন্য এটাকে বড় করে রেখেছি। আসলে এই বাহুগুলো এতটা বড় হয় না, কেননা আমরা তো জানি তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে কি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে। দ্যাট মিনস সময়ের ব্যবধান আসলে কোনটা, তুমি যদি সি বরাবর একদম নিচে যাও এটা একটা সময় হবে টি1, ডি বরাবর তুমি যদি নিচে যাও তাহলে এটা একটা সময় হবে টি2, এবং তুমি যদি সি বরাবর একটা সরণ লেখো এখানে, সেই সরণটা হবে তোমার হচ্ছে ধরো x1 সরণ, এবং বি বরাবর তুমি যদি সরণটা দেখো, দ্যাট মিনস এই সরণটা ছিল সি বরাবর, আর এখানে তুমি আরেকটা সরণ পাবে, এই সরণটা থাকবে হচ্ছে বি বরাবর, এবং এই সরণটা হবে কি x2। তো তাৎক্ষণিক বেগের জন্য আমাদের এই যে সময়ের যে ব্যবধানটা, এটা হচ্ছে ডেলটি, এবং এই ডেলটির মানটা কতটুকু হয় তোমরা জানো, টেন্স টু 0, মানে শূন্যের কাছাকাছি হয়। তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি, এই টোটাল সমকোণী ত্রিভুজটা আসলে অনেক অনেক ছোট, যার ভূমিও ছোট, উচ্চতাও ছোট, তার মানে অতিভুজও ছোট হবে। তো এখন এই সমকোণী ত্রিভুজটা থেকে তুমি যদি ট্যান থিতার মানটা বের করতে পারো, দ্যাট মিনস এটাও কিন্তু আমাদের থিতা হবে, যে কোনটা আমি এখন নির্দেশ করেছি। তো তুমি যদি এখান থেকে ট্যান থিতার মান বা ঢালের মানটা যদি বের করতে পারো, তাহলে সেটাই হবে কি আমাদের তাৎক্ষণিক বেগের মান। তো ঢালের মানটা কিভাবে বের করতে পারো, ঢালের মানটা বের করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে ডিফারেন্সটা ছিল, দ্যাট মিনস বিডি, এটাকে আমরা লিখব। এক্স অক্ষ বরাবর যে ডিফারেন্সটা ছিল, দ্যাট মিনস সিডি, এটাকে আমরা লিখব। এবং বিডি বলতে আমরা কি বুঝবো, ঠিক আগের মতো করি, শেষ সরণ থেকে আদি সরণটাকে আমরা বিয়োগ দিব, দ্যাট মিনস x2 মাইনাস হচ্ছে x1, এবং নিচে থাকবে কি টি2 মাইনাস টি1। তার মানে সূত্র কিন্তু সেম, বাট ধরাটা হচ্ছে ভিন্ন। আমরা আগে যেটা করেছিলাম গড়বেগের ক্ষেত্রে বা নর্মালি যখন সমবেগের ক্ষেত্রে বেগটাকে বের করতাম, তখন কিন্তু সিম্পলি অন্যভাবে কাজটা করতাম। বাট তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে এবং একই সাথে সেটা যদি অসমবেগ হয়, তখন কিন্তু আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করি। এবং এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ x2 মাইনাস x1, এটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সরণের পার্থক্য, যেটাকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়
অথবা নিচেরটাকে হচ্ছে ডেল টি দ্বারা প্রকাশ করা হয় এবং কোনো বইতে তুমি এটাকে ds/dt দ্বারাও প্রকাশ হিসেবে দেখতে পাবে। দ্যাট মিনস এখানে আসলে ডেল এক্স ডিভাইড বাই ডেল টি না দিয়ে অনেকগুলো বইতে আমি দেখেছিলাম ds/dt দিয়েছে। তার মানে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করার সিস্টেমটা কি, যে তুমি যেই পয়েন্টের তাৎক্ষণিক বেগটা বের করবে সেই পয়েন্টের থেকে সমান দূরত্বে, খুবই কম দূরত্বে আর কি, তুমি দুটো পয়েন্ট নেবে স্পর্শক বরাবর এবং ওই স্পর্শকগুলোকে কাজে লাগিয়ে বা ওই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বানাবে। বানানোর পর সেখান থেকে তুমি এভাবে ঢালটা বের করবে। তো আমরা ফাইনালি যেটা পাচ্ছি এটাই আসলে ভি ইনস্ট্যান্টেনিয়াস, এবং কোনো বইতে এটাকে ds/dt দিয়ে দেওয়া। দ্যাট মিনস এক্সের জায়গায় এস লেখা হয়েছে আর উপরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। এরপর আমরা কিছু কেস স্টাডি করব। কেস স্টাডি মানে হচ্ছে তোমাদেরকে আমি কতগুলো গ্রাফ দেখাবো এবং বলবো এই গ্রাফগুলো আসলে কে কী নির্দেশ করছে। তো আমরা এখন বিভিন্ন ধরনের অবস্থান ভার্সেস সময় অথবা সরণ ভার্সেস সময়ের গ্রাফগুলো দেখব। প্রথমটা দেখে ফেলো। আমাদের পি বলতে এখানে আসলে পজিশন বোঝানো হচ্ছে, আর তোমরা ধরে নাও পি বলতে এখানে আসলে সরণকেও বোঝানো হচ্ছে। দ্যাট মিনস আমরা টাইটেলটা দিয়েছিলাম অবস্থান ভার্সেস সময়, বাট আমরা এখানে কাজ করছি আসলে সরণ ভার্সেস সময় গ্রাফগুলোকে নিয়ে, আর টি তো হচ্ছে সময়। তো এখন এই গ্রাফটা আসলে কী নির্দেশ করছে খেয়াল করে দেখো। একটা নির্দিষ্ট সময় পরপর, দ্যাট মিনস 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যেই সময় থাকুক না কেন আমাদের সরণটা কিন্তু সেম থাকছে, বা বলা যায় আমাদের এখানে যে পজিশনটা সেটা কিন্তু সেম থাকছে। তো যদি এরকমভাবে সরণ বা পজিশন সেম থাকে সময়ের সাথে সাথে, তাহলে আমি বলতে পারি না যে ওই বস্তুটা আসলে স্থির অবস্থায় আছে? অবশ্যই বলতে পারি। তাহলে কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকবে তখন তার গ্রাফটা অনেকটা এমন হবে। অথবা তুমি এটাকে এভাবে বলতে পারো যে যেহেতু স্থির বস্তুর বেগ 0, তুমি এটাকে এভাবে কিন্তু লিখতে পারো যে আমরা যেহেতু এই জায়গাটাতে একটা স্পর্শক আঁকতে যাই, বা প্রত্যেকটা পয়েন্টে এই গ্রাফের যদি স্পর্শক আঁকতে যাই, সেই স্পর্শকটা কিন্তু একদম এক্স অক্ষের সাথে কাজ করবে বা এক্স অক্ষ বরাবর কাজ করবে। আর এক্স অক্ষের সাথে যখন একটা স্পর্শক কাজ করে তখন সেই স্পর্শকের জন্য আমরা থিতার যে মানটা পাবো সেটা পাবো হচ্ছে অনলি 0 ডিগ্রি। তাহলে যখন 0 ডিগ্রি পাচ্ছি আমি থিতার মান, তার মানে এখান থেকে আমি যদি বেগটাকে বের করি সেটা হবে ট্যান থিতা বা ঢাল, এবং এই রেখার ঢালটাও কিন্তু তখন 0 আসবে। আর ঢাল 0 আসা মানে হচ্ছে কি এখানে যে বেগটা আছে সেই বেগটা আসলে 0। তার মানে যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় সময়ের সাথে সাথে পজিশনের বা সরণের কোনো পরিবর্তন ঘটে না, তখন তার দ্রুতি বা বেগের মানটা কিন্তু 0 থাকে। তারপর আমরা দেখি একটু আরেকটা গ্রাফ। এই গ্রাফের মধ্যে খেয়াল করে দেখো আমাদের এখানে গ্রাফটা কি করেছে, একটা নির্দিষ্ট সময় ধরে নাও 5 সেকেন্ড সময় ধরে তার কিন্তু ভিন্ন ভিন্ন পজিশন দেখা যাচ্ছে, অর্থাৎ একটা সময়ের মধ্যে কিন্তু সে ভিন্ন ভিন্ন পজিশন গেইন করেছে। এর মানে কি? এর মানে তুমি 5 সেকেন্ড সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ সরণ করলে 1 মিটার, সেম 5 সেকেন্ড সময় তুমি 2 মিটার সরণ করলে, 5 সেকেন্ড সময় তুমি 3 মিটার সরণ করলে, এভাবে আমি যদি ইনফিনিটি জায়গায় পৌঁছে যাই, এটা কিন্তু একটা ইনফিনিটি গ্রাফ এবং আগেরটাও কিন্তু একটা ইনফিনিটি গ্রাফ ছিল। তো তুমি যদি ইনফিনিটি অবস্থানে পৌঁছাও তার মানে তুমি 5 সেকেন্ড সময়টার মধ্যেই 1 মিটার থেকে শুরু করে মোটামুটি 500 600 1000 কিলোমিটার পর্যন্ত চলে গেছো। তার মানে এই ঘটনাটা কখন ঘটবে? যখন তুমি সেই লেভেলে একটা ভেলোসিটি বা বেগ নেবে। তার মানে আমি যদি তোমার বেগটাকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিই, তাহলে তুমি মাত্র 5 সেকেন্ড সময় বা এতটুকু সময়ের মধ্যেই অনেকগুলো ডিস্টেন্স বা অনেকগুলো অবস্থান বা অনেকগুলো সরণ তুমি পরিবর্তন করতে পারবে। তার মানে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি বেগের যে মানটা থাকবে এটা অবশ্যই 0 না হয়ে ইনফিনিটি হবে। এটা হচ্ছে আমাদের কি বলবো, থিওরিটিক্যাল আলোচনা। দ্যাট মিনস আমাদের থিওরিটা কি বলে? আমাদের থিওরি বলে একটা নির্দিষ্ট সময় বা 5 সেকেন্ড সময় একটা মানুষের অনেকগুলো সরণ হয়েছে। তার মানে ওই মানুষটা আসলে 1 মিটার থেকে শুরু করে 100 মিটার 2000 মিটার পর্যন্ত চলে গেছে ওই 5 সেকেন্ড সময়, অনেকটা ফ্ল্যাশের মতো। তার মানে ওই মানুষটার বেগ কি ইনফিনিটি বা অনেক বেশি পরিমাণ বেগ আছে। তো এটা তো আমরা থিওরিটিক্যালি বললাম, আমরা ম্যাথমেটিক্যালি দেখি, মানে গ্রাফের মাধ্যমে দেখি। খেয়াল করে আমরা এখানে যেই গ্রাফটা দেখতে পাচ্ছি এটা একটা সরল রেখা, এবং এই সরল রেখাটা বেসিক্যালি এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর এক্স অক্ষের সাপেক্ষে মানে ধনাত্মক দিকের সাপেক্ষে যে কোণ তৈরি করে সেই কোণের আমি যদি ট্যান থিতা নিই তাহলে আমাদের ওই সরলরেখার ঢাল পাবো m, এবং এই ঢালের মানটাই হচ্ছে কি সেই সরলরেখা বরাবর বেগ। এবং তোমরা জানো 1090 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে কোনো কিছুকে তুমি যদি 0 দ্বারা ভাগ করো তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, এবং ম্যাথমেটিক্যাল ভাষায় এই অসংজ্ঞায়িতটাকে আবার ইনফিনিটি ধরা হয়। তার মানে ইনফিনিটি মান হচ্ছে এমন একটা মান তুমি যেটাকে ডিফাইন করতে পারবে না, সেটা হচ্ছে আনডিফাইন এবং সেটা হচ্ছে
গাণিতিকভাবে এরর। বাট আমি যদি তোমাদেরকে একটু বেসিক জিনিসটা বলি, 1/0 কখনো আসলে ইনফিনিটি হয় না। 1/0 মানে হচ্ছে অনির্ণেয় বা আনডিফাইন। বাট আমরা অঙ্কের খাতিরে বা ম্যাথের খাতিরে আসলে 1/0কে ইনফিনিটি ধরে নিই। তার মানে আমরা যেটা বলছি এখানে সেটা হচ্ছে 5 সেকেন্ড সময়ে যদি কোনো একটা বস্তু 1 মিটার, 2 মিটার, 3 মিটার করে করে 1000টা মিটার অতিক্রম করতে পারে, তার মানে ওই ক্ষেত্রে আমরা ওই বস্তুর বেগটাকে নির্ণয় করতে পারবো না, ওই বস্তুর বেগটা হবে আনডিফাইন। এবং সেজন্যই আমরা এখানে ইনফিনিটি লেখাটা উচিত হবে না। আমরা বলতে পারি এই বস্তুর বেগটা হচ্ছে আনডিফাইন বা বের করা যায় না। বাট তুমি যদি ম্যাথের ভাষায় ইনফিনিটি লেখো সমস্যা নেই, বাট এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে এখানে আমরা বস্তুর বেগটাকে আসলে আমরা বাইর করতে পারবো না। তারপরে দেখো আরও একটা গ্রাফ আছে এবং এই গ্রাফটা অনেকটা ভালো, কেননা এখানে দেখতে পাচ্ছ স্মরণের পরিবর্তনের সাথে সাথে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু স্মরণের পরিবর্তনটা একই হারে হচ্ছে। পি দ্বারা আমি এখানে স্মরণ বোঝালাম, যখন 1 সেকেন্ড সময় তখন 1 মিটার গিয়েছে, যখন 2 সেকেন্ড সময় তখন 2 মিটার গিয়েছে, 3 সেকেন্ড সময় 3 মিটার গিয়েছে। তার মানে আমরা এই অ্যাঙ্গেলটাকে কিন্তু এক্সাক্ট 45 ডিগ্রি ধরতে পারি। আর 45 ডিগ্রি যদি ধরি তাহলে আমাদের ঢালের মান কি হবে, tan 45 ইজ ইকুয়াল টু ঢাল, ঢাল মানে হচ্ছে আমাদের বেগের মান ভি। তো বেগের মানটা এখানে কত হবে, অবশ্যই 1 মিটার পার সেকেন্ড হবে। তুমি যদি মিটার দ্বারা স্মরণকে ডিফাইন করো এবং সেকেন্ড দ্বারা যদি সময়কে ডিফাইন করো তাহলে বেগের মানটা হবে 1 মিটার পার সেকেন্ড। তো এই যে বেগের একটা মান পেলাম, বেগ তো অবশ্যই ভেক্টর রাশি, আমি জাস্ট মানটাকে লিখলাম আর কি। তো এই মানটা তখন কাজ করবে যখন হচ্ছে সময়ের সাথে সাথে সমান সময় সমান স্মরণ যখন অতিক্রম করবে কোনো একটা বস্তু তখন। তো এক্ষেত্রে আমাদের থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি এবং ভি যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং এই তিনটা কেসের মধ্যে আমি যদি ত্বরণটাকে নিয়ে আসি তখন কিভাবে কাজ করবে খেয়াল করে দেখো। আমরা যদি প্রথম কেসটা দেখি, এখানে কিন্তু সময়ের সাথে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না একদম প্রথম গ্রাফটাতে। তার মানে বস্তু যেহেতু অবস্থানের পরিবর্তন হচ্ছে না, ওর মধ্যে কোনো ত্বরণ কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম গ্রাফের ত্বরণটা থাকবে 0। দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি বলি, সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রাফ। এখানে কিন্তু বেগের মানটাই অনির্ণয়, যদিও আমি ইনফিনিটি ধরেছি ম্যাথের সুবিধার্থে, বাট এই বেগের মানটা কিন্তু আনডিফাইন। যদি বেগ আমি বের করতে না পারি, ত্বরণও কিন্তু আমি বের করতে পারবো না। তার মানে দ্বিতীয় কেসের জন্য আমাদের ত্বরণটাও আনডিফাইন বা বের করা যাবে না। আর তৃতীয় কেসের জন্য ত্বরণের মান কি হবে, এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, খেয়াল করে দেখো। সময়ের সাথে সাথে কিন্তু আমাদের এখানে বেগের মানটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে আমাদের বেগের মানটা বাড়ছে। ত্বরণের মানটা এখানে হবে 0। কেন, কারণ এখানে কিন্তু সমবেগ কাজ করছে, অর্থাৎ সমান সময় সমান পরিমাণ স্মরণ যেহেতু অতিক্রম করছে, তাই এখানে ত্বরণের মানটা হবে 0। 0 বলতে আমি নাল ভেক্টর ইউজ করাটাকে ডিফাইন করি, মানে প্রেফার করি, বিকজ ত্বরণ যেহেতু ভেক্টর, তো ত্বরণের মান 0 মানে হচ্ছে সে একটা নাল ভেক্টর হিসেবে কাজ করে। তাহলে আমাদের যে থার্ড কেসটা ছিল, এই থার্ড কেসটা হচ্ছে সমবেগের কেস। আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের সমবেগ। এবং আমি যদিও ফার্স্ট কেসে ত্বরণের মানটাকে 0 বলেছি, এটা আসলে 0 হতেও পারে নাও হতে পারে। কেন না হতে পারে সেটা তোমরা বের করবে। দ্যাট মিনস আমি যে ফার্স্ট কেসে দেখালাম যে প্রতি মুহূর্তে আমাদের স্মরণের মান সেম, দ্যাট মিনস তুমি যদি স্মরণটাকে ধরো 5 মিটার, তাহলে 1 সেকেন্ডও স্মরণ সেম, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডও স্মরণ সেম। বাট এখানে ত্বরণের মান 0 হতেও পারে নাও হতে পারে। কেন এটা হবে, এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা বের করে দেখবে যে কেন এখানে 0 হতেও পারে আবার 0 নাও হতে পারে। তারপর আমরা আরও কিছু দেখি। আমাদের এই গ্রাফটার দিকে দেখো, এই গ্রাফটার মধ্যে থেকে আমরা কি দেখতে পাচ্ছি। তোমরা অলরেডি এরকম একটা গ্রাফ কিন্তু দেখেছো, তাই না? আমরা হচ্ছে ইউ, উল্টা ইউ, তারপর হচ্ছে সোজা ইউ। তো ওখান থেকে কিন্তু দেখলেই বুঝতে পারছি যে এই গ্রাফটা যেহেতু উল্টানো ইউর মতো, দ্যাট মিনস এই গ্রাফটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে এটা উল্টানো ইউর মতো হবে। আর উল্টানো ইউ মানে হচ্ছে কি, আমি যদি এই পয়েন্টটাকে ধরি এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে যদি আমি ধরি বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এর দিকে বস্তুটা যখন যাবে তখন এই পজিশনে তার বেগের মানটা কমতে থাকবে। তার মানে এই গ্রাফটা আসলে ডিক্রিজিং ভেলোসিটির গ্রাফ, বা যেই সময়টাতে বা যেই পজিশনটাতে বেগের মান কমতে থাকে সেই গ্রাফটা হচ্ছে এটা। আর বেগের মান যদি কমতে থাকে তার মানে এখানে যে অ্যাক্সিলারেশন বা ত্বরণটা পাবো সে ত্বরণটা অবশ্যই নেগেটিভ হবে। তার মানে খুব সহজ কথায় এটা হচ্ছে একটা মন্দনের গ্রাফ, এবং এই মন্দনের গ্রাফে কি হয়, বেগের মানটা কমতে থাকে। তারপর আমরা আরেকটা গ্রাফ দেখেছিলাম, এই গ্রাফটাও কিন্তু আমরা দেখেছিলাম কীরকম ছিল। এই গ্রাফটা আসলে ইউ এর মতো ছিল। আর ইউ এর মতো গ্রাফটা থাকা মানে হচ্ছে কি, সেখানে প্রতিটা একক সময় বস্তুর বেগের মান বাড়তে থাকে। দ্যাট মিনস এখানে যদি এ বিন্দু হয়, আমি যদি এখানে বি বিন্দু ধরি, তাহলে এ থেকে বি এর আমাদের যে বেগটা আছে সেটা কিন্তু বেশি হবে। তার মানে এই গ্রাফটা হচ্ছে ইনক্রিজিং ভেলোসিটির গ্রাফ, বা বেগটা বাড়ছে। আর বেগ যদি বাড়তে থাকে তাহলে আমাদের ত্বরণের মানটাও কি হয়, অবশ্যই পজিটিভ হয় বা ধনাত্মক হয়। তার মানে 2 নম্বর গ্রাফটা
আসলে একটা ত্বরণের গ্রাফ হিসেবে নির্দেশ করা হচ্ছে, আর 1 নম্বর গ্রাফটা হচ্ছে মন্দনের গ্রাফ হিসেবে নির্দেশ করা হচ্ছে। এরপরের গ্রাফটা একটু দেখি, খেয়াল করে দেখো, এখানেও কিন্তু আমাদের সরণ ভার্সেস সময়ের গ্রাফটা দেওয়া হয়েছে, এবং এখানে যে থিতাটা দেখতে পাচ্ছ, এই থিতাটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। এবং আমরা যদি এই রেখাটার ঢাল বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ঢালের মানটা হবে কি tan, এমন একটা কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে গ্রেটার দেন বা বড়। এবং 90 ডিগ্রির চেয়ে যে কোনো একটা বড় কোণ যদি তুমি নাও এবং 180 ডিগ্রির চেয়ে যদি ছোট নাও, দ্যাট মিনস আমাদের রেঞ্জটা যদি 90 ডিগ্রি থেকে, মানে 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি আগ পর্যন্ত হয়, তাহলে আমরা 10 ওই থিতার মানটা একটা নেগেটিভ পাবো। আর এই নেগেটিভ মানটা আসলে কী হিসেবে কাজ করবে? বেগ বা ভেলোসিটি হিসেবে কাজ করবে। তার মানে এই গ্রাফের মধ্যে আমরা যে বেগটা দেখতে পাচ্ছি বা ভেলোসিটি, এটা আসলে একটা নেগেটিভ বেগ বা ঋণাত্মক বেগ হিসেবে কাজ করে। আর ঋণাত্মক বেগের ক্ষেত্রে কি হয়? বেগের মানটা কমতে থাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের এই ঋণাত্মক বেগটা আস্তে আস্তে মান কমায়। এবং ঋণাত্মক বেগ আরও একটা জায়গায় কাজ করে, সেটা হচ্ছে ঋণাত্মক সরণের ক্ষেত্রে, দ্যাট মিনস নেগেটিভ ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। তাহলে আমাদের এই গ্রাফটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালুযুক্ত বেগের গ্রাফ, এবং একই সাথে নেগেটিভ ভ্যালুযুক্ত ডিসপ্লেসমেন্ট বা সরণের গ্রাফ। তো কেন এটা নেগেটিভ সরণযুক্ত? খেয়াল করে দেখো, একদম t=0 সময় তার কিন্তু একটা নির্দিষ্ট সরণ ছিল, ধরা যাক 5 মিটার। কিন্তু যখনই আমাদের টি এর মানটা আস্তে আস্তে বাড়ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে, তার সরণের মানটা কিন্তু এই বরাবর কমছে। খেয়াল করে দেখেছো? তার মানে সরণের মানটা যেহেতু সময়ের সাথে সাথে কমছে, তাহলে ওই সরণটাকে আমরা নেগেটিভ সরণ বলতে পারি। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাই আমরা বলতে পারি ওই সরণের দিকটা হচ্ছে নেগেটিভ দিকে। এবং সেক্ষেত্রে আমাদের বেগটা কেন নেগেটিভ হলো? কারণ আমাদের এখানে যে ট্যান থিটার মানটা বা ঢালের মানটা, সেটা আসলে নেগেটিভ আসবে, এই জন্য আমাদের এখানে বেগের মানটা নেগেটিভ হয়েছে। তারপর আমরা দেখব সেটা হচ্ছে, এখানে একটা কন্ডিশন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বস্তুকে আমরা ভিন্ন ভিন্ন পথ ধরে সরণ ভার্সেস সময় গ্রাফে উঠিয়েছি। তো যখন আমি বস্তুটাকে ও বিন্দু থেকে এই বিন্দুতে নিয়েছি, তখন কিন্তু এই বস্তুটার ঢাল ছিল থিতা, এবং এই ঢালটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবস্থান করছে, মানে কোণটা আর কি। এবং এই কোণের মানটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট। তো 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, তাহলে ও থেকে এই পর্যন্ত, মানে ও এ পথ বরাবর আমি যে ভেলোসিটি বা বেগটা পাবো, সেই বেগের মানটা কি হবে? ঢালের মান, দ্যাট মিনস tan, এমন একটা কোণ যে কোণটা 0 ডিগ্রির চেয়ে বড় বা 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই কোণের মানটা অবশ্যই কী হবে? মানে টেনের মানটা পজিটিভ হবে। তাহলে আমরা যে বেগটা পাবো ও থেকে এ বরাবর, সেটা হবে ধনাত্মক বেগ। তারপরে দেখো, আমাদের এ থেকে বি বিন্দুর কথা যদি বলি, তাহলে এ থেকে বি বিন্দুর ক্ষেত্রে আমাদের কিন্তু ঢালটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এই বিন্দুতে একটা ভূমির সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল লাইন টানো, তাহলে তুমি যে অ্যাঙ্গেলটা পাবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ছোট অ্যাঙ্গেল, যেটা আমাদের থিতা অ্যাঙ্গেলের চেয়েও ছোট। তো অ্যাঙ্গেল যদি ছোট হয়, আমি বলেছিলাম থিতার মান যদি ছোট হয়, তাহলে আমাদের বেগের যে মান বা ঢালের মান, সেটাও কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে এবি বরাবর আমরা যে ভেলোসিটি বা বেগ পাবো, এটা হচ্ছে ভি অফ এবি, এটা আসলে একটু কমে যাবে। কার তুলনা করা যাবে? ভি অফ ওএ। দ্যাট মিনস এখানে আমরা যে বেগটা পেয়েছি, সেটা হচ্ছে ভি অফ ওএ, এই প্রথম বেগের তুলনায় একটু কমবে। তার মানে প্রথম ক্ষেত্রে ও থেকে এ বরাবর যে বেগটা কাজ করে, সেই বেগের মানটা একটু বেশি। এ থেকে বি বরাবর যে বেগটা কাজ করে, সেই বেগের মানটা হচ্ছে একটু কম। কিন্তু বি থেকে সি বরাবর কি হবে? তুমি যদি বি থেকে সি বরাবর বেগের মানটা বের করতে চাও, তাহলে সি বিন্দুতে তুমি একটা এক্স অক্ষের সাপেক্ষে একটা লাইন টানতে পারো। তারপরে এই লাইনটার সাপেক্ষে তুমি যদি একটা অ্যাঙ্গেল টানো, সেটা হবে অনেকটা এমন, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলের মানটা হবে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। তার মানে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে একটা অ্যাঙ্গেল টানছি, যে অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। তো সেক্ষেত্রে আমরা জানি যে বিসি বরাবর যে বেগটা হবে, সেই বেগটা হবে আসলে tan, এবং অ্যাঙ্গেলটা হবে অবশ্যই কাজ সমান, মানে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। এবং এই ধরনের অ্যাঙ্গেলের জন্য আমরা যে মানটা পাই, সেটা হচ্ছে ঋণাত্মক মান পাই। তা আমি বলতে পারি বিসি বরাবর যে বেগটা কাজ করবে, এটা আসলে নেগেটিভ বেগ হিসেবে কাজ করবে। ফাইনালি সি থেকে আমি ধরে নিলাম এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে সি থেকে ডি বিন্দু পর্যন্ত যে বেগটা কাজ করবে, সেটা কেমন? সেটার জন্য তুমি এই টি অক্ষ বরাবর বা এক্স অক্ষ বরাবর একটা কোণ টানো, এবং এই কোণের মানটা কিন্তু মোটামুটি 90 ডিগ্রির চেয়ে একটু বড়, বেশি বড় না কিন্তু, মানে জাস্ট একটু বড়। তো যদি 90 ডিগ্রির চেয়ে অল্প একটু বড় হয়, তাহলে এই বেগের মানটা অবশ্যই বিসি যে বেগটা ছিল, তার চেয়ে কিন্তু একটু ছোট হবে। ছোট তো হবে না বেসিক্যালি, আসলে বড় হবে।
কেন? কারণ এই বেগটাও কিন্তু আমাদের ঋণাত্মক বেগ হিসেবে কাজ করবে। যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড় এই কোণটা, তাই আমি বলতে পারি এখানে আমরা যে ট্যান থিটাটা পাবো, এই থিটার মানটাও কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং এই ক্ষেত্রে আমরা বেগের মানটা পাবো কি নেগেটিভ। কিন্তু এই যে নেগেটিভ বেগের যে মানটা পাবো, এই মানটা এবং বিসি এর জন্য আমরা যে মানটা পাবো, এই মানটা কিন্তু টোটালি ডিফারেন্ট। যেখানে নেগেটিভ বেগ হিসেবে ভি অফ সিডি এর মানটা থাকবে হচ্ছে বেশি, বাট নেগেটিভ বেগ হিসেবে ভি অফ বিসি এর মানটা থাকবে হচ্ছে কম। তার মানে এই গ্রাফটা তুমি বলতে পারো এক একটা সময় এক এক ধরনের বেগ প্রকাশ করছে, যেখানে ও থেকে এ এবং এ থেকে বি, আমি যদি একটু এখানে লিখি, ও থেকে এ এবং এ থেকে বি এরা দুজন আসলে ধনাত্মক বেগ প্রকাশ করে। আর তুমি যদি দেখো বি থেকে সি এবং সি থেকে ডি এরা কিন্তু আমাদের ঋণাত্মক বেগ বা নেগেটিভ ভেলোসিটি প্রকাশ করে। তাহলে এই কনসেপ্টটা যদি তোমাদের হয়ে যায়, তবে আমি তোমাদেরকে আরও নতুন কিছু জিনিস দেখাচ্ছি। তো সেটা দেখানোর জন্য এই জিনিসগুলো অবশ্যই মুছতে হবে। আই থিঙ্ক তোমরা এগুলো ধরে ফেলেছো কীভাবে কাজ করে। তো চলো আমরা আরেকটা গ্রাফ দেখি, এবং এই গ্রাফের অ্যান্সার দেওয়াটা খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে এটা। এখন তোমাকে যদি আমি বলি এখানে বস্তুটা কি অবস্থায় আছে, তাহলে তুমি কিভাবে অ্যান্সার দিবে? আমি দেখতে পাচ্ছি এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, যে কোনো সেকেন্ড থাকুক না কেন, প্রতিটা সময়ের জন্য আমাদের এই জায়গায় একটা স্মরণ হচ্ছে বস্তুর, এই জায়গায় একটা স্মরণ হচ্ছে, আবার এখানে একটা স্মরণ হচ্ছে, এখানে একটা স্মরণ হচ্ছে, আবার এখানে একটা স্মরণ হচ্ছে, এখানে একটা স্মরণ হচ্ছে। তাহলে প্রতিবার যদি একই সময়ের জন্য, ধরা যাক এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, তাহলে প্রত্যেকটা একই সময়ের জন্য যদি দুটো ভিন্ন স্মরণ থাকে কোনো বস্তুর, তার মানে এটা কোনো মেক সেন্স করে না। তো তুমি একই সময়ে একটা বস্তুর দুইটা ভিন্ন ভিন্ন স্মরণ লিখতে পারো না। এটা যদি হয় 5 মিটার স্মরণ একটা নির্দিষ্ট দিক বরাবর, আর এটাও যদি হয় 5 মিটার স্মরণ অন্য একটা দিক বরাবর, তাহলে একই সময় বস্তু কিন্তু দুইটা ভিন্ন দিকে থাকতে পারবে না। তার মানে এই গ্রাফটা কোনো মেক সেন্স করে না, এবং এই গ্রাফটা আসলে কোনো পসিবল না। তার মানে বাস্তব জীবনে তুমি এরকম কোনো গ্রাফ পাবে না যেখানে একই সময় তুমি দুটো ভিন্ন স্মরণ তৈরি করছো। তারপর আমরা যে গ্রাফটা দেখব, এই গ্রাফটার ক্ষেত্রে খেয়াল করো, আমাদের এখানেও কিন্তু স্মরণ ভার্সেস সময়ের গ্রাফটা দেখা যাচ্ছে। তো এখন এটা আসলে কি মিন করে? এটা মিন করে তুমি যদি সময়টা ধরো একদম t = 0 সেকেন্ড, এই 0 সেকেন্ডে কোনো একটা বস্তু তার স্মরণ করেছে কথার কথা 5 মিটার, এবং পরবর্তীতে যতই সময়টা বাড়ছে খেয়াল করে দেখো আমাদের স্মরণের মান কিন্তু ততই কমছে, এবং কমতে কমতে একটা নির্দিষ্ট সময়, ধরে নাও 3 সেকেন্ড সময়, এই সময়টাতে আমাদের বস্তুর স্মরণটা হয়ে গেছে একদম 0। তো যখন স্মরণটা 3 সেকেন্ড সময় 0 মিটার হয়ে গেল, তারপরে কিন্তু আমি আবার সময়টা আরও বাড়ালাম, 4 সেকেন্ড 5 সেকেন্ড করলাম, আস্তে আস্তে কিন্তু আবার স্মরণের মানটা বাড়ছে। তার মানে বিষয়টা এরকম যে একটা বস্তুকে তুমি যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দাও, বস্তুটা কিন্তু একটা সময় মাটির মধ্যে এসে পড়বে, এবং তখন কিন্তু তার স্মরণটা মোটামুটি মাটির তুলনায় 0 হয়ে যাবে। আবার সেই ভূপৃষ্ঠে সে ড্রপ খেয়ে যদি বস্তুটা আগের অবস্থানে ফিরে যাওয়া শুরু করে, তখন কিন্তু তার আবার একটা ভিন্ন স্মরণ কাজ করবে, যেটা হচ্ছে নেগেটিভ স্মরণ। মানে বিষয়টা হচ্ছে কি, তুমি যদি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকো, আমি একটু তোমাকে দেখাই, ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখন তোমার উপরে একটা নির্দিষ্ট বস্তু আছে এই জায়গাটাতে, এবং এই বস্তুটার সাপেক্ষে তোমার একটা নির্দিষ্ট অবশ্যই স্মরণ আছে, যে স্মরণটা হচ্ছে ধরা যাক এইচ বা উচ্চতা। এখন সময়ের সাথে সাথে আমি যদি বস্তুটাকে ফেলা শুরু করি, তাহলে কিন্তু তোমার সাপেক্ষে, মানে তুমি যে লেভেলে আছো, তোমার লেভেলের সাপেক্ষে কিন্তু এই বস্তুর স্মরণটা আস্তে আস্তে কমবে। কমতে কমতে ধরো 3 সেকেন্ড সময় এই স্মরণটা কিন্তু একদম ছোট হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে যখন বস্তুটা তোমার কাছে আসবে। আবার তুমি যদি কোনোভাবে এই বস্তুটাকে ড্রপ খাইয়ে একদম আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাও, তাহলে কিন্তু আবার সময়ের সাথে সাথে তোমার সাপেক্ষে ওই বস্তুটার স্মরণ কিন্তু এখন বাড়বে। তার মানে প্রথম দিকে স্মরণটা কাজ করবে নিচ বরাবর, মানে বেশি মান থেকে কম মান হবে 0, তারপরে 0 থেকে তার মান বেড়ে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে স্মরণ যেহেতু একটা দিক রাশি, তার মানে প্রথমবার বস্তুটা যে দিক বরাবর কাজ করেছে, পরবর্তীতে কিন্তু উল্টো দিক বরাবর কাজ করবে। তার মানে আমরা এই গ্রাফ থেকে বুঝতে পারলাম এটা আসলে একটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং সাথে, মানে কি বলবো, বর্ধনশীল এবং কমে যাওয়া এরকম একটা বেগকে বোঝায়। এরপর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, সেটা হচ্ছে এই গ্রাফটা। খেয়াল করো, আমি কিন্তু এখানে টোটালি বলেই দিয়েছি গ্রাফের এক্স অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে টাইম, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা কিন্তু ডিস্টেন্স। তার মানে আমরা এখানে কিন্তু আর স্মরণ নিয়ে কাজ করছি না, সরাসরি ডিস্টেন্স নিয়ে কাজ করছি। এখন আমি যদি কোনো একটা বস্তুকে t = 0 সময় ধরি, এবং এটা যদি আমি 1 সেকেন্ড ধরি, 2 সেকেন্ড ধরি, এটা যদি 3 সেকেন্ড ধরি, এবং এটা যদি আমি 4 সেকেন্ড ধরি, তাহলে খেয়াল করে দেখবে
প্রতিটা সময়ের পর কিন্তু আমাদের ডিস্টেন্সের মানটা আস্তে আস্তে বাড়ছে, তাই না? ডিস্টেন্স বাড়তে বাড়তে আমি একটু মানগুলো ধরি। ধরো 1 সেকেন্ডে তার ডিস্টেন্স হচ্ছে, আমি নিচে লিখি 1 মিটার। 2 সেকেন্ডে ধরো ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। 3 সেকেন্ডেরটা ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। ডিস্টেন্স বলতে কিন্তু আমি দূরত্ব বোঝাচ্ছি, এটা কিন্তু সরণ না বা ডিসপ্লেসমেন্ট না, এটা হচ্ছে দূরত্ব। আর 4 সেকেন্ডে ধরো তার 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো আমি আসলে ভ্যালুগুলোকে 1 2 3 4 এভাবে লিখবো না। কেন লিখবো না তোমরা অলরেডি বুঝতে পারছো, কারণ এই গ্রাফটা হচ্ছে আসলে সরলরৈখিক না, এই গ্রাফটা হচ্ছে একটু কার্ভের মতো। তো আমি কার্ভের মতো ভ্যালুগুলোকে লিখতে পারি। আমি এখানে ইচ্ছে করলে 2.1 লিখতে পারি, এখানে ইচ্ছে করলে 3.5 লিখতে পারি, এখানে ইচ্ছে করলে আমি 5 লিখতে পারি। তার মানে আমি যদি এগুলো একটু মুছে ঠিকভাবে দেখাই, তাহলে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যখন 1 সেকেন্ড সময়টা নিবে, সেই সময়টাতে তোমার ডিস্টেন্স হয়তো এই জায়গাটাতে থাকবে, এবং এই জায়গাটার ডিস্টেন্সটাকে আমি ধরলাম হচ্ছে 2 মিটার। এবং তুমি যখন 2 সেকেন্ড সময় যাত্রা করবে, তখন তোমার ডিস্টেন্সটা থাকবে হয়তো এই জায়গাটাতে, এবং এই ডিস্টেন্সটা হয়তো 3 সেকেন্ড না হয়ে 2.5 মানে মিটার হতে পারে। আবার তুমি যখন 3 সেকেন্ড সময় যাবে, তখন কিন্তু তোমার ডিস্টেন্সটা হয়তো এই জায়গায় থাকবে, এবং এটা হয়তো 3 মিটার হতে পারে। আর তুমি যখন 4 মিটার মানে 4 সেকেন্ড সময় যাবে, তখন তোমার কিন্তু ডিস্টেন্সটা হয়তো 3.1 অথবা 3.2 মিটার এরকমভাবে হবে। তো আমি এগুলোকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা এই মানগুলো পাবো যেগুলো আমরা অলরেডি লিখেছি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে 1 থেকে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত আমাদের দূরত্বটা 3.1 মিটার হলো। এখন সমস্যা হচ্ছে কি, যখন আমি 5 সেকেন্ড যাব, তখন কিন্তু আমার আবার দূরত্বটা কমছে, তাই না? আবার আমি যখন 6 সেকেন্ড যাব, তখন আমার দূরত্বটা কিন্তু আরও কমছে। আবার 60 সেকেন্ড অথবা 8 সেকেন্ড পরিমাণ যখন যাব, 8 সেকেন্ডে আমাদের দূরত্বটা কিন্তু একদম শূন্য হয়ে গেছে। বাট একটা বস্তু যখন তার দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা কিন্তু সবসময় বাড়তে থাকে, কখনো কমতে থাকে না, যেটা আমরা দূরত্ব এবং সরণে পড়েছিলাম। সরণের মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, শূন্য হতে পারে, কোনো সমস্যা নেই। বাট যখন তুমি দূরত্বের কথা বলবা, দূরত্ব মানে কি? প্রতিবার তুমি তোমার অবস্থান পরিবর্তন করছো, সেই অবস্থান পরিবর্তনের যে দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে দূরত্ব। তার মানে আমাদের এই গ্রাফটা আসলে 1 থেকে 4 সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছে দূরত্বের মান বাড়ছে, কিন্তু বাকি যে 4 থেকে শুরু করে 8 সেকেন্ড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দূরত্বের মানটা কমছে। তাই বলা যায় আমাদের এখানে 5 থেকে শুরু করে 8 সেকেন্ড পর্যন্ত যে গ্রাফটা আছে, এটা আসলে ইনভ্যালিড গ্রাফ, বা বলা যায় এই গ্রাফের কোনো অস্তিত্ব আসলে নাই। কিন্তু আমি যদি 0 সেকেন্ড থেকে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত এই সময়টাকেও দেখি, তাহলে এই সময়টার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ডিস্টেন্স বা দূরত্বটা সময়ের সাথে সাথে বাড়ছে। তাই আমাদের এই গ্রাফের অর্ধেক অংশ হচ্ছে একদম ভালো অংশ, মানে হচ্ছে এই অংশটা ভ্যালিড বা এই অংশটা বাস্তব দুনিয়াতে ঘটে, বাট বাকি অর্ধেক অংশটা আসলে ভ্যালিড না। দ্যাট মিনস সময়ের সাথে সাথে কখনো দূরত্বের মান কমবে না, দূরত্বের মান অল টাইম বাড়বে। কিন্তু আমি যদি এই গ্রাফে ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স না দিয়ে ডিসপ্লেসমেন্ট বা সরণ যদি দিই, তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক থাকবে। দ্যাট মিনস সরণটা কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে, শূন্য হতে পারে। তো সেক্ষেত্রে যদি গ্রাফটার জায়গায় মানে ডিস্টেন্সের জায়গায় যদি ডিসপ্লেসমেন্ট থাকতো, তাহলে আমরা বলতে পারতাম গ্রাফটা ওকে, প্রথম অর্ধেক অংশ ঠিক আছে, দ্বিতীয় অর্ধেক অংশ ঠিক আছে, যদি আমরা সরণটাকে কাজে লাগাতাম। বাট এখানে যেহেতু দূরত্ব এসেছে, তাই বলতে পারি গ্রাফের অর্ধেক অংশ, দ্যাট মিনস 0 থেকে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত অংশটা হচ্ছে ভ্যালিড বা পরিপূর্ণ বা রিয়েল, বাট বাকি অংশটা দ্যাট মিনস 4 সেকেন্ড থেকে শুরু করে 8 সেকেন্ড সময় পর্যন্ত যে গ্রাফটা পেয়েছি, এটা ভ্যালিড না, কেননা সময়ের সাথে সাথে অল টাইম দূরত্বের মান বাড়তে থাকে।